Bismillahirrahmanirrahim. So today we will be discussing on again another class on foundation building, that is extra class number 4. আমাদের টোটাল আমরা আজকে 8 নম্বর ক্লাস করছি, তার মধ্যে এখানে আমরা ফাউন্ডেশন বিল্ডিং ক্লাস করছি 4টা। তো আজকে আমি আর্টিকেলগুলো একটু দেখানোর চেষ্টা করব, আজকে প্রিপোজিশনগুলো দেখানোর চেষ্টা করব, প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সো এটার যদি আমরা প্যাসিভ বা ভয়েসের যদি আমরা যাই, এটা অ্যাক্টিভ ভয়েস, মূলত সাবজেক্টটা অ্যাক্টিভ আর প্যাসিভ এই জিনিসটা বোঝাটা প্রথমত খুব দরকার। অ্যাক্টিভ আর প্যাসিভ বলতে কি বোঝায়? যেখানে সাবজেক্টটা ডুয়ার, সরাসরি সাবজেক্টটা অ্যাকশন পারফর্ম করছে, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ, সেটাকে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট বলবো। যদি সেন্টেন্সে অ্যাক্টিভ সাবজেক্ট দিয়ে সেন্টেন্স আমরা পাই যেখানে সাবজেক্ট নিজেই কাজ করছে, সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলবো বা অ্যাক্টিভ স্ট্রাকচার বলবো বা অ্যাক্টিভ ভয়েস। ভয়েস দিয়ে আপনারা পরিচিত নামটা, সেটাও বলেন, কোনো সমস্যা নেই। ভয়েসটা যেখানে অ্যাক্টিভ, মানে যে ডুয়ার, যে কর্তা, যে করছে, অ্যাকশন পারফর্মার, তার ভয়েসটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে যে ডুয়ার, যে কাজটা করছে, সে হচ্ছে এখানে প্যাসিভ। বা সাবজেক্ট, যেটা সেন্টেন্সের যে সাবজেক্ট, সে অ্যাকশন পারফর্ম করতে পারে না, এইরকম যদি সেন্টেন্স আমরা পাই, বা এরকম সাবজেক্ট যদি, মূলত এটা সাবজেক্ট যদি আমরা এটা পাই, আমরা যদি একটা সেন্টেন্স একটু লিখি এখানে, আওয়ার রেজাল্ট পাবলিশ, অথবা যদি লিখি আওয়ার রেজাল্ট will publish tomorrow. একটু ব্রেন এক্সারসাইজ করাচ্ছি, এখনই আপনাদের নিয়ে যাব না। সো একটু খেয়াল করবেন, রেজাল্ট যেটা বা এক্সাম, will held, এক্সাম will hold, মূলত এটা যেহেতু মোডাল অক্সিলারি, এখানে এটা বেস ফর্ম হবে। এক্সাম will hold tomorrow. এখন কথা হচ্ছে, এই যে সেন্টেন্সের সাবজেক্ট আমি লিখেছি না, আওয়ার রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হতে পারে? রেজাল্ট কিন্তু এখানে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কখনোই অ্যাক্টিভলি এই ভার্বটা, যেই ভার্বটা আমার অ্যাকশন করছে, যেই ভার্ব কি অ্যাকশনে বোঝায়, এই ভার্ব করার এন্টিটি কি এই সাবজেক্টের আছে কিনা। যখন আপনি কখনো কথা বলছেন, আপনি বলছেন যে I solved the math, এটা আপনি কথা বলতে বলতে বলে ফেলছেন, কিন্তু কখনো যদি সাবজেক্টটা ম্যাথ চলে আসে, this math or this math solves, এই সাবজেক্টের এন্টিটি কি আছে এই ভার্বটা করার। যখন কোনো সাবজেক্টের, যে সাবজেক্ট হয় কোনো সেন্টেন্সের সাবজেক্ট, সেই সেন্টেন্সের সাবজেক্টের সাথে যে ভার্বটা, এই ভার্ব করার ক্ষমতা, সক্ষমতা বা এন্টিটি, যোগ্যতা, এটা যদি সাবজেক্টের না থাকে এবং সেটা যদি সাবজেক্ট হয়, তখন কখনোই এই সাবজেক্টটা অ্যাক্টিভ ডুয়ার না। যেহেতু সে অ্যাক্টিভ ডুয়ার না, অতএব এই সেন্টেন্সটা অ্যাক্টিভ স্ট্রাকচারে হবে না। আমরা কি সবসময় প্যাসিভ লিখবো? সব স্ট্রাকচার, সব সেন্টেন্সে কি প্যাসিভে লিখতে হবে? না, অ্যান্সার হচ্ছে না। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারে প্যাসিভ স্ট্রাকচার কিভাবে হচ্ছে বা কিভাবে দাঁড়াবে, সেটা আমরা প্র্যাকটিস করবো, সেটা আমরা আপনাকে দেখাবো। কিন্তু আমাকে বুঝতে হবে আমি কেন প্যাসিভ স্ট্রাকচারটা ইউজ করছি। যখন আমার যে ভার্ব আমি ইউজ করছি, এই ভার্বটার যে সাবজেক্টটা ইউজ হচ্ছে, এই সাবজেক্টটা যদি এই ভার্বটা পারফর্ম করার এন্টিটি, যোগ্যতা না থাকে, তখন সেই সেন্টেন্সটার প্যাসিভ স্ট্রাকচার হবে। কিরকম হতে পারে? দিস ম্যাথ ইজ সলভড বাই দ্য গ্রেট ম্যাথমেটিশিয়ান, এভাবে আপনি হতে পারে, তাই না? তাহলে এই জায়গাটা মূলত এখানে বোঝার যে জায়গা,
যে আমার সাবজেক্টটা কে হচ্ছে। যখন আমরা বলছি আই মেক স্যান্ডউইচ, এখন যদি আমি বলি স্যান্ডউইচ মেক্স মি, এটা কি হয়? বা আরো দেখেন, এবার ফর এক্সাম্পলে যাই। আই ইট বার্গার। বার্গার তো মোটামুটি সবাই আপনারা খেতে পছন্দ করেন, এখনকার জেনারেশন যারা। আমার যে খুব একটা ভালো লাগে তা না। আই ইট বার্গার, তাই না সেন্টেন্সটা? আমার এই সেন্টেন্সটা যদি আমি বলি বার্গার ইটস মি, বার্গার ইটস মি, কেমন হয় সেন্টেন্সটা? বার্গার কি আমাকে খাইতে পারবে? হ্যাঁ, বার্গারের একটু খাওয়ার মতো একটা তার একটা ভঙ্গিমা আছে, তাই না? একটা মুখ হা করে থাকার মতো একটা ব্যাপার আছে। যদিও সেরকম একটা খাওয়ার ভঙ্গি তার আছে, কিন্তু তার এই ইট, ইট মানে হচ্ছে বাইট করার এন্টিটি। ইটের ক্ষেত্রে বাইটিং এন্টিটি থাকতে হয়, মানে চাবিয়ে কামড় দিয়ে এই এন্টিটিটা থাকতে হয়। তো বার্গারের আনফরচুনেটলি সেই এন্টিটিটা নাই। এই ভার্বটার যোগ্যতা এই বার্গারের নাই। এই জন্য এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে হতে পারবে না। এই স্ট্রাকচারে এই সেন্টেন্সটা ভুল। তাহলে এটা কি হতে পারবে? বার্গার ইজ ইটেন, বার্গার ইজ ইটেন বাই মি, এটা হতে পারে। বার্গার ইজ ইটেন এই পর্যন্তই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। বাই মিটাও আপনি দিতে পারেন মডার্ন ইংলিশ বা স্ট্যান্ডার্ড ইংলিশ ফর্মে। এইটুকু জায়গা না দিলেও সেন্টেন্সের মিনিংটা, মানে অ্যাকশন হয়ে গেছে, এটাই যথেষ্ট, অ্যাকশনটা হয়ে যাওয়াটাই যথেষ্ট। আচ্ছা, সো এই যে বিষয়টা, এন্টিটির বিষয়টা বললাম, বার্গার ইজ ইটেন, এটা হতে পারে বার্গার ইজ বিং ইটেন, বার্গার হ্যাজ বিন ইটেন, বার্গার উইল বি ইটেন, মানে সবগুলো টেন্সের আমরা প্যাসিভ পাবো, কিন্তু বার্গার উইল ইটস মি হবে, উইল ইট মি হবে না, বার্গার ইজ ইটিং মি হবে না, বার্গার হ্যাজ ইটেন মি হবে না। যদি ওই যে বললাম আপনারা অ্যাক্টিভ স্ট্রাকচারগুলো যদি প্র্যাকটিস করতেন তাহলে এই বিষয়টা খুব সুন্দর করে ধরতে পারতেন। যারা করেছেন প্র্যাকটিস, দেখবেন তাদের বুঝতে আজকে ক্লাস একদম কোনো সমস্যা হবে না, সহজেই বুঝে যাবেন। তো সেটার জন্য আপনাদের বলেছিলাম হোমওয়ার্কগুলো করেন। আচ্ছা, এটাও মনে হয় একটু বুঝতে পেরেছেন, তাই না? আর একটু উদাহরণ দিয়ে আপনাদের ব্রেইনে গেঁথে দেওয়ার চেষ্টা করি। আমি বলছি the birds are flying in the sky, the birds are flying in the sky। দেখেন সেন্টেন্সে দ্য বার্ডস আছে, এটা প্লুরাল, এটার কারণে আর হয়েছে, বি ভার্ব আসছে, বি ভার্বের পরে ভার্বের আইএনজি হয়, ফ্লাইং, সেটাও ঠিক আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হয়েছে। এখানে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য স্কাই, এভরিথিং ইজ ফাইন। কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স, ইটস এ কারেক্ট সেন্টেন্স। কিন্তু আমি যদি এখানে ধরেন লিখলাম আর ফ্লাইং ইন দ্য স্কাই, বার্ডসের জায়গায় আমরা যদি এখানে দ্য কাউজ আর ফ্লাইং ইন দ্য স্কাই দেই, কেমন হয় বাক্যটা? দেখেন সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু হয়েছে, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, বি ভার্বের পরে ভার্বের আইএনজি, সবকিছু ঠিক আছে, ফুল স্টপও দেয়া আছে। তাহলে এটাকে আমরা বলি সিনট্যাকটিক্যালি কারেক্ট। সিনট্যাকটিক্যালি, হ্যাঁ, সিনট্যাকটিক্যালি মানে কি? মানে গ্রামাটিক্যালি এটা কারেক্ট, কিন্তু সিমান্টিক্যালি রং। সিমান্টিক্যালি হচ্ছে মিনিং, এটা সিমান্টিক্যালি রং। সিমান্টিক হচ্ছে যেটা আপনারা বাংলায় পড়েন, একটা যোগ্যতা, আসক্তি, তাই না? তাহলে এই বাক্যটা এটা মিনিংফুল বাক্য না, এটা ভুল বাক্য। কেন? কারণ এই যে ফ্লাই করার এন্টিটি এই সাবজেক্টের নেই, অতএব এই সেন্টেন্সে এই সাবজেক্টের ভার্ব এটা হতে পারবে না। এই যে ব্যাপারগুলো, সাবজেক্টের সাথে একটা ভার্বের কিন্তু একটা রিলেশন থাকে, সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশনটা, তাহলে সেইখানে সাবজেক্ট সেটাই হতে পারবে ওই ভার্বের সাবজেক্ট হওয়ার যোগ্যতা যদি তার থাকে, তাহলে সেই সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট সেটা হতে পারবে। এখন এটা তো গেল এন্টিটির ব্যাপার, এই যে কাউজের ফ্লাই করার এন্টিটি নাই। এখন যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম, দেখেন, খেয়াল করে দেখেন, বার্গার
ইটস মি, মানে এই যে কাউজ আর ফ্লাইং, এটা প্যাসিভও হবে না, এটা কোনোভাবেই একে আপনি লিখতে পারবেন না, এটা ভুল একটা সেন্টেন্স। আমি বলছি বার্গার ইটস মি, গ্রামাটিক্যালি কারেক্ট হয়েছে, তাই না? যে বার্গার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটস হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে বার্গারের সাথে খাওয়ার সম্পর্ক আছে, কিন্তু বার্গার এই কাজটা অ্যাক্টিভলি করতে পারে না। বার্গার ক্যানট বি দ্য ডুয়ার অফ ইটিং, বার্গার ইটিং এর ডুয়ার না, কিন্তু এর সাথে খাওয়ার সম্পর্ক আছে। বার্গার নিজে খায় না, বার্গারকে খাওয়া হয়। যখন এখানে বার্গারটা প্যাসিভ থাকে, অ্যাকশনটার প্যাসিভ সাবজেক্ট হিসেবে সে আসে, তখন এটা প্যাসিভ স্ট্রাকচার হয়। এই প্যাসিভ স্ট্রাকচারটাই আমাদের বার্গার ইজ ইটেন, বার্গার ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ স্ট্রাকচার। সো এখান থেকে আমরা একটু চলে যাব আমাদের গত লেসনে আমরা যেটা করলাম ওখান থেকে আমি শুরু করতে চাই, পিছন থেকে এসে শুরু করতে চাই, যেটা ছিল সাবজেক্ট, সাবজেক্ট ছিল আমাদের ভার্ব আর অবজেক্ট। আশা করি একটু ফাউন্ডেশন হয়েছে না, মাথায় একটু বুঝে আসছে যে প্যাসিভ স্ট্রাকচার কি জিনিস, প্যাসিভ সাবজেক্ট কি জিনিস, ভার্বের সাথে সাবজেক্টের রিলেশনের যে ব্যাপারটা বললাম, এটার একটা লজিক্যাল একটা কনসিকুয়েন্সেস থাকতে হয়, হ্যাঁ, একটা কোরিলেশন থাকতে হয়। সাবজেক্টটা ওই ভার্বের সেন্টেন্সের তো মেইন জায়গাটা কি, সাবজেক্ট ভার্ব, তাহলে ক্লজ হয়ে যায়। তাহলে ভার্বের সাবজেক্ট সেই হতে পারবে যার ওই ভার্বের অ্যাক্টিভলি পারফর্ম করার যোগ্যতা আছে, এবং সাবজেক্টটা যদি ওই ভার্বের সাথে রিলেটেড কিন্তু অ্যাক্টিভ পারফর্মার না, তাহলে সেক্ষেত্রে প্যাসিভ হতে পারে, সাবজেক্ট হিসেবে আসতে পারে। কিন্তু যদি ভার্বের সাথে সাবজেক্টের একেবারে কোনো সম্পর্কই নাই, যেমন গরু সাথে উড়ার কোনো সম্পর্কই নাই, অর আমি যদি বলি দ্য হর্সেস আর রিডিং নিউজ পেপার, হ্যাঁ আপনি অ্যানিমেশন মুভিতে দেখতে পারেন যে ঘোড়া নিউজ পেপার পড়তেছে, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি ইমপ্র্যাকটিক্যাল। এই যে একটা কথা বললাম না, প্র্যাকটিক্যালি ইমপ্র্যাকটিক্যাল, এটাও কিন্তু একটা সুন্দর একটা আমাদের ইউসেস। দেখেন, প্র্যাকটিক্যালি ইমপ্র্যাকটিক্যাল, এটাকে আবার রেটরিকের ভাষায় আমরা বলি অক্সিমোরন। হ্যাঁ, যেমন আপনার সিমিলি, মেটাফোর এরকম আছে না, সেটা অক্সিমোরন। এটা এই যে ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ওখানে আমরা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সো প্র্যাকটিক্যালি ইমপ্র্যাকটিক্যাল, দেখেন একটা প্র্যাকটিক্যাল বিষয় আর ইমপ্র্যাকটিক্যাল বিষয় দুটো কিন্তু অপোজিট, তো দুটো পাশাপাশি বসে একটা নতুন মিনিং তৈরি করেছে। যেমন আমরা বলি ইরেগুলারলি ইরেগুলার, রেগুলারলি ইরেগুলার। অনেক স্টুডেন্ট আপনারা আছেন যারা একটু আপনারা নিয়মিতভাবে অনিয়মিত, মানে অনিয়মিত হওয়ার ব্যাপারে আপনি নিয়মিত। এই যে একটু ইন্টারেস্টিং ওয়েতে কথা বলা বা ইউজ করা যায় সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে, সেগুলোকে আমরা বলি এটা একটা রেটরিক্যাল ইউজ, এটাকে অক্সিমোরন বলে। হ্যাঁ, যারা টিচার আছেন তারা আপনাদের এটা কাজে আসবে। একটু আসলো মাথায়, মানে কথা বলতে বলতে এই জন্য জিনিসটা আলোচনা করে দিলাম, বিষয়গুলো একটার সাথে একটা রিলেট করে রাখলে সহজ হয়ে যায়। ঠিক আছে, সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ছিল আমাদের বেসিক স্ট্রাকচার, তাই তো? বেসিক স্ট্রাকচার ছিল, এবং আমরা ভার্বকে দেখেছি সেন্টেন্সে ভার্বটা দুভাবে আসতে পারে, একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে আসতে পারে সেন্টেন্সে, আর হেল্পিং ভার্ব হিসেবে আসতে পারে। এই হেল্পিং ভার্বটাকে আমরা অক্সিলারি ভার্বও বলি, তাই না? কত ধরনের অক্সিলারি ভার্ব পেয়েছি আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি গুলো পেয়েছি। এই প্রাইমারি অক্সিলারি গুলো আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, তাই না? তিনটা ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে বেস ফর্ম ডু ভার্ব, একটা পেয়েছি বি ভার্ব, আর একটা পেয়েছি হ্যাভ ভার্ব। এই তিনটা ভার্বই কিন্তু প্রাইমারি অক্সিলারি। এই প্রাইমারির সাথে মোডাল অক্সিলারি পার্থক্য কি? প্রাইমারি অক্সিলারি গুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, যেমন আই এম এ স্টুডেন্ট, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, কোনো কিছু হওয়া, ঠিক আছে? আর টেন্স যেটা পড়িয়েছি, টেন্সের ক্ষেত্রে যেমন হওয়া, বর্তমানে কোনো কিছু আপনি হয়েছেন, বা আপনার যে একটা স্টেটিভ একটা অবস্থান, স্টেটিভ ভার্ব এটা। সো আই এম এ স্টুডেন্ট, এটা যদি ছিল আপনি স্টুডেন্ট ছিলেন, পাস্টে যদি বলেন তাহলে তখন কি আসবে? আই ওয়াজ এ স্টুডেন্ট। বা আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হবেন, তাহলে আপনার কি হবে? আই উইল, এই যে উইল আসবে ফিউচার, আর এটার বেস ফর্ম বসবে আই উইল বি
আ স্টুডেন্ট, আই উইল বি আ স্টুডেন্ট। তাহলে দেখেন একটা প্রেজেন্ট টেন্সে কিভাবে সেন্টেন্স আসে, তারপরে এখানে পাস্ট টেন্সে সেন্টেন্স কিভাবে আসে এবং ফিউচার টেন্সে কিভাবে সেন্টেন্সটা আসে। তাহলে এই যে সময়কে রেফার করে করে আমরা টেন্সকে আমরা ইন্ডিকেট করি, তাই তো? এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আবার পজিশনের ক্ষেত্রে দেখেন, পজিশনের ক্ষেত্রে আই হ্যাভ আ কম্পিউটার, মানে আপনার পজিশনে কোনো কিছু আছে এটা যদি বোঝায়, কোনো কিছু আপনার পজিশনে আছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বটা ইউজ করি, কোনো কিছু থাকা বোঝায়। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বোঝায়, তাই না? এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, একটাই ভার্ব ইউজ হয়েছে, সেটা মেইন ভার্ব। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো সেন্টেন্সে শুধু ভার্ব ইউজ হয় তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা আমরা দেখেছিলাম, এটা সিম্পল প্রেজেন্ট, তাই তো? আবার এটা যদি আমরা আই হ্যাড আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার ছিল, জানিস, আমার এখন কম্পিউটারটা নাই, সো আই হ্যাড এ কম্পিউটার, তাহলে আপনি পাস্টের কথা বলছেন। মনে করেন আপনার ভাই আপনাকে একটা কম্পিউটার, বিদেশে গেছে, আপনার জন্য একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ নিয়ে আসবে, আপনি এটা কোনোভাবে জানতে পেরেছেন, তাহলে উনি আসলে আপনার কাছে এই কম্পিউটার হবে, তাহলে আই উইল, এই যে উইল মানে ফিউচারে এবং সেখানে হ্যাভ পজিশনে আসবে, আই উইল হ্যাভ এ কম্পিউটার বাই নেক্সট উইক। আমারও কিন্তু কম্পিউটার আগামী সপ্তাহে চলে আসতেছে, আই উইল হ্যাভ এ কম্পিউটার। সো এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, এটা সিম্পল পাস্ট, এটা ফিউচার। তাহলে প্রেজেন্ট, পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। তাহলে এগুলো, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বগুলো তাহলে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারছে, তাই তো? মেইন ভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারছি, এই যে বি ভার্ব। এখন ডু ভার্বের প্রেজেন্ট গুলো কি ছিল মনে আছে নিশ্চয়ই, ডু এবং ডাজ। তাহলে প্রেজেন্ট যে টেন্সে আমরা ডু ভার্ব যদি ব্যবহার করি, সেটা ডু ডাজ ভ্যারি করতে পারে। আর ডু ভার্বের পাস্ট হচ্ছে ডিড। দেখেন ডিডের কোনো ভ্যারিয়েবলস নাই, একটাই। সো সব পার্সনের ক্ষেত্রে ডিড ব্যবহার হবে পাস্ট টেন্সে। যেখানে ডু ভার্ব ব্যবহার হবে, ডু ভার্ব কোথায় ব্যবহার হবে? ডু ভার্ব ব্যবহার হবে হেল্পিং ভার্ব হিসেবে, সেটা প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, এই দুটোর সেন্টেন্সের নেগেটিভ করার সময় আমার হেল্পিং ভার্ব হিসেবে ডু ভার্ব আসতে হবে। যেমন আই প্লে ক্রিকেট, আমি নেগেটিভ করব, নট বসবে কোথায়? হেল্পিং ভার্ব নেই। এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের হেল্পিং ভার্ব থাকে না, বাকি সব টেন্সের কিন্তু হেল্পিং ভার্ব আছে, খেয়াল করেন। ফিউচার ইনডিফিনিটে কিন্তু ডু ভার্ব বসবে না, ফিউচার ইনডিফিনিটের নিজের হেল্পিং ভার্ব আছে, আই উইল ইট রাইস। তো ওটাকে নেগেটিভ করার ফর্মুলা কি? হেল্পিং ভার্বের পরে নট বসে যাবে, আই উইল নট ইট রাইস। কিন্তু আই প্লে ক্রিকেট, এখানে প্লে ভার্বটা আছে, মেইন ভার্ব আছে, কিন্তু হেল্পিং ভার্ব নাই, তাহলে নেগেটিভ করতে গেলে আমার হেল্পিং ভার্ব লাগবে। আই এইট রাইস, এখানে পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট, আমার মেইন ভার্ব আছে, এটাকে যদি নেগেটিভ করতে যাই আমার হেল্পিং ভার্ব লাগবে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, এই দুটো টেন্সের যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন আমার হেল্পিং ভার্ব হিসেবে ডু ভার্ব আসতে হবে, নাহলে আমার তো বাক্যটা নেগেটিভ করা যাবে না। এই ডু ভার্ব সেখানে কাজ করে হেল্পিং ভার্ব হিসেবে। আবার ডু ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, তাই না? আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। তাহলে কোনো সেন্টেন্সে যদি একটাই ভার্ব ইউজ হয় সেটা মেইন ভার্ব। তাহলে এখানে আই ডু দ্য ওয়ার্ক, এটা যদি পাস্ট হয় আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, এটা পাস্ট, সিম্পল পাস্ট। আর এটা ফিউচার কি? আই উইল ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ আমি কাজটা করবো, আই উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা সিম্পল ফিউচার, খেয়াল করেন। তার মানে এই যে ডু ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। বি ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল কি? ডু ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। যখন আবার ডু ভার্ব পাস্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সের দরকার হবে, তখন ডান হিসেবে সেন্টেন্সে আসবে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাই না? বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কি কি ছিল? অ্যাম, ইজ, আর। তার মানে এর ভ্যারিয়েবল তিনটা। এম বসবে আই এর সাথে, ইজ বসবে হি এর সাথে, কোনো নামের সাথে, শি এর সাথে বসবে, ইট এর সাথে বসবে। এবং এটা পাস্ট কি? পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার। এখানে দুইটা ভ্যারিয়েবল, তাহলে প্লুরালের সময়ে বসবে ওয়্যার, বাকি সবার ক্ষেত্রে বসবে আর। ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, তাই না? ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, যেটা আপনারা কালকে যদি গ্রামার কেউ প্র্যাকটিস করে থাকেন তাহলে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি আছে? বি ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাই না? বিন।
হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বলেছিলাম? হ্যাভ ভার্বের বেস ফর্ম কি? হ্যাভ। আর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ এবং হ্যাজ। পাস্ট ফর্ম কি? হ্যাড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। এই ছিল আমাদের পড়া। তো এখন আমরা একটা করে সেন্টেন্স যদি রাখি বোঝার জন্য, যে এই যে ডু ভার্ব এখানে মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছে, বি ভার্ব এখানে একটা রেখে দেই, তাহলে আবার দেখাতে সুবিধা হবে। আর এখানে হ্যাভ ভার্বও একটা রেখে দিই, যে এটা কি, যে কথাটা বললাম এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, তাই তো? মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ওকে, ফাইন। আবার এরা যদি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন কেমন হয়ে যাবে? তাহলে একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখন আমি যদি এটাকে বলি আই এম এ স্টুডেন্ট ছিল, এটা মেইন ভার্ব। আর এখানে আমি যদি বলি আই এম স্টাডিং ইংলিশ, খেয়াল করেন এখানে আই এম স্টাডিং ইংলিশ, এখানে আবার এটা হেল্পিং ভার্ব হয়ে গেল। আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ বট আ কম্পিউটার, আই হ্যাভ বট এ কম্পিউটার। দেখেন এখানে এটা হেল্পিং ভার্ব, হ্যাভটা এখানে মেইন ভার্ব, এখানে আবার হেল্পিং ভার্ব। I do the work, I do not eat Chinese. তাহলে এখানে এটা হেল্পিং ভার্ব, এখানে এটা মেইন ভার্ব। এই যে সেন্টেন্সে প্রাইমারি অক্সিলারি গুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, হেল্পিং ভার্ব হিসেবেও আসতে পারে। মেইন ভার্ব হিসেবে বসলে আপনি জানছেন এটা সিম্পল প্রেজেন্ট হয়, যদি এখানে প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট ফর্ম বসলে সিম্পল পাস্ট হয়। সো এইটুকু জায়গা আমার মনে হয় আপনারা চর্চা করেছেন এবং বুঝতেও পেরেছেন। এখন কথা হচ্ছে যদি এই ভার্বগুলো, আর আরেকটা বৈশিষ্ট্য বলেছিলাম প্রাইমারি অক্সিলারি গুলো, তাহলে কি হয়, এটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এটা হেল্পিং ভার্ব হিসেবেও আসতে পারে, কিন্তু মোডাল অক্সিলারি গুলো কখনোই মেইন ভার্ব হিসেবে আসবে না। যেমন আপনি যদি লিখেন আই উইল, এরপরে আপনাকে অবশ্যই একটা ভার্ব নিয়ে আসতে হবে। আই ক্যান, একটা ভার্ব নিয়ে আসতে হবে। আই শুড, ভার্ব নিয়ে আসতে হবে। আই উইল ম্যারি, আই উইল ইট, আই উইল মেক, আই উইল ব্রেক, কোনো কিছু একটা ভার্ব নিয়ে আসতে হবে। তার মানে এগুলো সব সময় হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? এটা গেল। আবার প্রাইমারি অক্সিলারি গুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়। যেমন এখানে আই দিয়েছি, আই এর কারণে এম বসেছে, যদি এখানে আমি হি দিতাম তাহলে এখানে আমার এটা চেঞ্জ হয়ে আমাকে বলতে হতো হি ইজ আ স্টুডেন্ট। যদি এখানে আমরা যদি ধরেন আমি লিখতাম, এখানে যদি আমি লিখি উই যদি লিখি তখন কি হবে? উই ইজ আ স্টুডেন্ট হবে, তখন এখানে উই ইজ আ স্টুডেন্ট হবে না, তখন এখানে বলতে হবে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, প্লুরাল হয়ে যাবে, তাই না? এবং সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, প্রোনাউন প্লুরাল। যদি সাবজেক্টস প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে, এর নাউনগুলো প্লুরাল হয়ে যাবে, এর রেফারেন্স প্রোনাউন যত আছে সব প্লুরাল হয়ে যাবে, মানে 14 গোষ্ঠী সব প্লুরাল হবে। সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হ্যাজ টু বি সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার। এই জায়গাটা মনে রাখবেন, এটা সাবজেক্ট ভার্বের একেবারে কোর একটা রুল। তো এই হচ্ছে আমাদের মূলত বিষয়টা। তো পার্সন ভ্যারি করে, তার মানে কি বুঝালাম? পার্সন ভ্যারি করে চেঞ্জ হয় প্রাইমারি অক্সিলারি গুলো, কিন্তু মোডাল অক্সিলারি গুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হবে না। পার্সন ভ্যারি করে মানে ভিন্ন ভিন্ন পার্সনে এই ভার্বগুলো চেঞ্জ হবে না। যেমন ক্যান, ক্যানের ক্ষেত্রে পার্সন যদি ভ্যারি করি, যে আই এর ক্ষেত্রেও ক্যান বসবে, আই ক্যান, ইউ ক্যান, উই ক্যান, শি ক্যান, দে ক্যান, এভরিবডি ক্যান, নোবডি ক্যান ডু দ্য ওয়ার্ক। কিন্তু আই অ্যাম, হি ইজ হয়ে যাচ্ছে, দে আর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? সো এটা আরেকটা বৈশিষ্ট্য প্রাইমারি অক্সিলারির সাথে মোডাল অক্সিলারি।
প্রাইমারি অক্সিলারি গুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়, মোডাল অক্সিলারি গুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হবে না। প্রাইমারি অক্সিলারি গুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, হেল্পিং ভার্ব হিসেবে আসতে পারে। মোডাল অক্সিলারি গুলো সবসময় সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসবে। তাহলে অবশ্যই মোডাল অক্সিলারি যেগুলো আছে ক্যান, মে, শ্যাল, শুড, উড, উইল, কুড, এগুলো এই ভার্বগুলো এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, আইএনজি ফর্ম হবে না, ইডি ফর্ম হবে না, এটা আরেকটা বৈশিষ্ট্য। প্রাইমারি অক্সিলারিগুলোর পরে ভার্বের কখনো বেস ফর্ম হয়, কখনো আইএনজি ফর্ম হয়, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই যে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, এখানে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে, এখানে বেস ফর্ম হয়েছে, এখানে প্রেজেন্ট ফর্ম হয়েছে, তাই না? সো এই যে যখন ডু ভার্ব আসবে এরপরে ভার্বের বেস ফর্ম হতে হবে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসতে হবে। এখানে হি হলে হি ডাজ দ্য ওয়ার্ক হতো, হি ডাজ দ্য ওয়ার্ক, এই যে প্রেজেন্ট ফর্ম। ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো প্রাইমারি অক্সিলারি গুলোর পরে ভার্বের বেস ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, কিন্তু মোডাল অক্সিলারি গুলোর পরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে। এটা আরেকটা আইডেন্টিক্যাল একটা ডিফারেন্স প্রাইমারি অক্সিলারির সাথে মোডাল অক্সিলারি। তো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতেই পারছেন। এখন কিছু বিষয় যদি আপনার ক্লিয়ার, ওকে। সো দেখেন একটু, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এগুলো যদি থাকে একটু অজানা বা না বোঝা, তাহলে আশা করি এখন আর আরো বেশি আপনারা ডিটেইলিং ভাবে এটা ক্লিয়ার করতে পেরেছেন। অনেকের কাছে হোমওয়ার্ক তারপরও যেহেতু করেন নাই, ভুলে গেছেন কিভাবে কি করতে হবে, আমি আপনাদেরকে আর একটু পরে বলে দিচ্ছি। সো এই যে ভার্বগুলো যেটা আমি বললাম যে প্রাইমারি অক্সিলারি, একই জিনিস কিন্তু আবার রিপিট করে পড়াচ্ছি, কারণ আমাকে আজকে প্যাসিভটা আমার টার্গেট, ওটা যেন একসাথে আপনি ধরতে পারেন, যেহেতু প্র্যাকটিস করেন নাই অনেকে। তো এগুলো মেইন ভার্ব হতে পারে, এটা আমরা জানলাম। যদি এগুলো কখনো হেল্পিং ভার্ব হিসেবে বসে, যদি কখনো এটা হেল্পিং ভার্ব হিসেবে বসে, আচ্ছা এটা মুছে গেল, হেল্পিং ভার্ব হিসেবে যদি এটা বসে তখন কি হবে? তারপরে এরপরে একটা মেইন ভার্ব আসবে না? তো এই মেইন ভার্ব যেটা আমি এখানে লিখেছিলাম, এই যে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বটা যদি হেল্পিং ভার্ব ডু ভার্বের পরে এসে গিয়ে বসে, তাহলে মেইন ভার্বটা কি ফর্মে বসবে? এটা সবসময় বেস ফর্মে বসবে। এই কথাটা বলতে চাচ্ছি। যেমন মনে করেন আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল হলো তো। এখন এটাকে যদি নেগেটিভ করতে হয়, আমার হেল্পিং ভার্ব লাগবে না? এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আই ডিড নট, আই ডিড নট। এখন যে ভার্বটা এখন কি বসবে? এই জায়গায় কি কি বসবে? ওয়েন বসবে? এখানে ওয়েন বসবে না, কারণ ডু ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসতে হবে। তাহলে এখানে ওয়েন্টের বেস ফর্ম কি? ওয়েন্টের বেস ফর্ম গো। আই ডু নট গো টু স্কুল। আমি আপনাকে বলছি যে আই ওয়েন্ট টু ইয়ার স্কুল অ্যান্ড আই ডিডন্ট সি ইউ, আই ডিড নট সি ইউ। এখন আপনি বলছেন বাট আই স ইউ, I saw you, you were in my school. I saw you. দেখেন ও কিন্তু past tense বলছে I saw you, আর আমি যখন নেগেটিভ করছি আমি বলছি I did not see you. ও past tense বলছে, আমিও past tense বলছি, কিন্তু যখনই আমি নেগেটিভ ইউজ করছি তখন এই যে past ইউজ হয়ে গেল, এরপরে ভার্বের বেস ফর্ম চলে আসবে। সেন্টেন্সে কখনো ডাবল পাস্ট ইউজ হয় না, কখনো ডাবল নেগেটিভ ইউজ হয় না, মনে রাখবেন। তাহলে ডিড দিয়ে আমরা পাস্ট রেফার করে ফেলছি, কারণ ডু ভার্বের পাস্ট কি? ডিড। তাহলে ডিড দিয়ে আমরা পাস্ট রেফার করে ফেলছি, এরপরে যে ভার্ব বসবে এটা সবসময় বেস ফর্ম। এটাই বলতে চাচ্ছি। যখনই, যেমন হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, এটাকে যদি আপনি নেগেটিভ করেন তখন কি হবে? তখন এটা হয়ে যাবে হি ডাজ নট, হি ডাজ নট, তখন আর প্লেস হবে না, তখন প্লে হবে। হি ডাজ নট প্লে ক্রিকেট। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। ডু ভার্বের পরে ভার্ব সবসময় বেস ফর্মে বসবে। এবং এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতাম, মনে করেন আই ওয়েন্ট টু স্কুল, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হতো? ডিড আই গো টু স্কুল, এই হতো, তাই না? কারণ ভার্বের হেল্পিং ভার্ব লাগবে ইন্টারোগেটিভ করতে। এখন এইখানে ওয়েন্ট আছে পাস্ট ইনডিফিনিট, এই জন্য ডিড আসলো, এরপরে ভার্বের বেস ফর্ম হয়ে গেল। এই ছিল আমাদের ডু ভার্বের আলোচনা। আচ্ছা গেল। ডু ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে আসে তাহলে ভার্বের কি হবে? ভার্বের
বেস ফর্ম বসবে। কখনোই যেন এস ফর্ম ডু ভার্বের পরে না বসান, আইএনজি ফর্ম তো দূর কি বাদ। এরপরে বি ভার্ব, এটাও বলেছি যে এটা হেল্পিং ভার্ব মেইন ভার্ব হিসেবে বসতে পারে, সেটা দেখলেন। অ্যামিজার এটা পার্সন ভ্যারি করে বসবে, ওয়াজ ওয়্যার এটা পাস্ট টেন্স বোঝাবে, উইল বি শ্যাল বি এটা পাস্ট ফিউচার টেন্স বোঝাবে, হ্যাঁ হওয়া এটা বোঝায়। আই উইল বি আ স্টুডেন্ট এটা আপনার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে বি ভার্ব। কিন্তু বি ভার্ব যদি কখনো হেল্পিং ভার্ব হিসেবে বসে, বি ভার্ব হেল্পিং ভার্ব তার মানে এরপরে আরেকটা ভার্ব আসবে, বুঝতে পারছেন? আই উইল বি আ স্টুডেন্ট ইন ইয়োর ইনস্টিটিউশন ভেরি সুন। সো এখানে বি কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, খেয়াল করবেন। কিন্তু বি যদি হেল্পিং ভার্ব হিসেবে বসে, যেমন কন্টিনিউয়াসে ফিউচার কন্টিনিউয়াসে, আই উইল বি রিডিং পোয়েট্রি নেক্সট মর্নিং, আই উইল বি সকালে আমি পোয়েট্রি পড়তে থাকবো, তাই না? ওই বি এর পরে একটা ভার্ব আসতেছে, তার মানে এ এর পরে যদি একটা ভার্ব আসে, এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন ভার্বের সব সময় আইএনজি ফর্ম বসবে, ভার্বের আইএনজি ফর্ম বসতে হবে, ঠিক আছে? বি ভার্বের পরে ভার্ব আসলেই আইএনজি ফর্ম হয়ে যাবে। অ্যাক্টিভ স্ট্রাকচারের কথা বলছি, আজকে আবার প্যাসিভ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। হ্যাভ ভার্ব আপনি জানেন, এটা আমার আছে, আই হ্যাভ কম্পিউটার, আমার ছিল, আই হ্যাড এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার হবে থাকবে আগামী সপ্তাহের মধ্যে, তাহলে আই উইল হ্যাভ এ কম্পিউটার। এই যে কোনো কিছু পজিশনে যদি বোঝানো হয়, তাহলে সেখানে আমরা এটা ব্যবহার করি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাড মাই ব্রেকফাস্ট yesterday but today I didn't have, এই যে এখানে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। I don't have my breakfast yet, I have not had, এরকম have not had my breakfast yet। যাই হোক, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তখন জটিল জটিল বিষয়গুলো বুঝতে পারবেন। এখন একটু কমপ্লেক্স সেন্টেন্স বলতে গিয়ে থেমে যেতে হচ্ছে, কারণ ওটা আবার আপনার মাথায় জটিলতা সৃষ্টি করে কিনা। সো হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেটা হতে পারে, সেটা প্রেজেন্টে হতে পারে, পাস্টে হতে পারে, ফিউচারে হতে পারে। সো প্রেজেন্টে ব্যবহার হলে হ্যাভ আর হ্যাজ হবে, আর পাস্টে হলে হ্যাড হবে সরাসরি ভার্ব হিসেবে, আর ফিউচার যদি হয় তাহলে উইল আসবে ফিউচার বোঝাতে, আর হ্যাভ আসবে উইলের পরে মেইন ভার্ব হিসেবে। কিন্তু হ্যাভ যদি কখনো হেল্পিং ভার্ব হিসেবে বসে, তাহলে এরপরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে হবে, বা এটাকে আমরা V3ও বলে থাকি। যেমন আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক হবে না, আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক হবে না, অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ডু এর পাস্ট পার্টিসিপল কি? এই যে ডু এর পাস্ট পার্টিসিপল ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তখন বাক্যটা সম্পূর্ণ হবে, বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে আমাদের মূলত আলোচনাটা ছিল, যে আমরা যদি কখনো এগুলোকে হেল্পিং ভার্ব হিসেবে দেখি, আর মোডাল ভার্ব, মোডালগুলো সেগুলোর পরে ভার্ব সবসময় কি বসবে? মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, এটা মনে রাখবেন। পার্সন ভ্যারি করে চেঞ্জ হবে না। আই ক্যান, হি ক্যান, আই প্লে, হি প্লেস, আই প্লে বাট হি প্লেস, দে প্লে। দেখেন আরেকটা জিনিসে আমাদের স্টুডেন্টদের একটু মাথায় তাদের একটু, ওই যে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের এস যুক্ত হয়, তারা এই যে ভার্বের সাথে যে এস যুক্ত হয়েছে এটাকেও সিঙ্গুলার মনে করে, এটাকে প্লুরাল মনে করে। কারণ কি? এই যে বয়ের সাথে বয়েস হয় না, বয়ের সাথে বয়েস, এটা প্লুরাল, বয় হচ্ছে সিঙ্গুলার আর বয়েস হচ্ছে প্লুরাল। তো এইটার মতো করে তারা কি করে, এই প্লেসটাকেও তারা প্লুরাল মনে করতে শুরু করে। তো মনে রাখবেন, ভার্বের সাথে যখন এস যুক্ত হয় ওইটা সিঙ্গুলার ভার্ব, না হলে তো দের সাথে প্লেস হয়ে যেত, দে তো প্লুরাল, তাই না? দের সাথে দেখেন প্লে হয়েছে, কিন্তু হি এর সাথে প্লেস হচ্ছে। তো মনে রাখবেন, নাউনের সাথে যদি এস যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে যদি এস যুক্ত হয় ওটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। আমরা বলি না যে ইট মিনস আ লট, ইট মিনস আ লট, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বে এসটা ছুটে যায়, অথবা মাঝে মাঝে আমরা এটাকে দের সাথেও মিলিয়ে ফেলি, প্লুরাল হিসেবে ভাবতে শুরু করি, তো এটাও ভাবা যাবে না। তাহলে আই প্লে, হি প্লেস, কিন্তু হি যদি আমি এখানে ক্যান দেই তখন আর প্লেস হবে না, তখন এখানে প্লে হবে, হি ক্যান প্লে। কেন? কারণ মোডাল অক্সিলারি চলে আসছে, মোডাল অক্সিলারির পরে ভার্বে সবসময় বেস ফর্ম বসবে, এটা ফর্মুলা। এই ফর্মুলা যদি গলত হয় আপনার
অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো টুকটাক নিটিগ্রিটি ইস্যুস ইউ নিড টু কিপ ইন ইউর মাইন্ড। সো এটা অবশ্যই মনে গেঁথে রাখবেন, ইউ মাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড যে থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে এস যুক্ত হবে। এটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে, এবং পার্সন ভ্যারি করে চেঞ্জ হতে পারে প্রাইমারি অক্সিলারিগুলো, আর মোডাল অক্সিলারি পার্থক্যটা আপনাদেরকে ক্লিয়ারলি বলা হলো। আশা করি এটার কোনো রকমের কনফিউশন ভবিষ্যতে আমি দেখতে পাবো না আপনাদের মধ্যে, ইনশাআল্লাহ। সো এখন আমরা আরেকটা দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম টেন্সের আলোচনা দেখেছিলাম। আচ্ছা, টেন্সের আলোচনাটা যদি আমরা একটু আরেকটা পেজে নিয়ে যাই তাহলে মনে ভালো হবে, কারণ ওখানে পাশাপাশি আমি আপনাদেরকে দেখাতে পারবো আর কি। ওকে, জাস্ট আ মিনিট। সো টেন্স আমরা এখন দেখব, কোথাকার থেকে দেখব টেন্স? এই যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তো আমরা এখানে অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছিলাম। আমরা এটাকে টেন্সে যদি ডিফাইন করে তাহলে এখানে আমরা পাই 3 ধরনের টেন্স পাই। একটা পাস্ট পেয়েছিলাম আমরা, প্রেজেন্ট, বর্তমান, আর হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার। ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই বলেছিলাম। ফিউচার মানেই হচ্ছে আপনাকে শ্যাল আর উইল আপনাকে ব্যবহার করতে হবে। এই শ্যাল আর উইলগুলো মোডাল অক্সিলারি, কিন্তু এগুলো ফিউচার এক্সপ্রেশন দিতে পারে, এই জন্য আমরা এটা ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি, ঠিক আছে? এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না আপনাদের। ফিউচার যখনই ফিউচার মানেই হচ্ছে শ্যাল আর উইল। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদেরকে মনে এসেছিল, এটা বলে নেওয়া ভালো, একটু বলে নেই। যেমন আমরা ক্যান, এই ক্যানের পাস্টটা আমরা কুড মনে করি, হ্যাঁ, আমরা এভাবে পড়েছি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড। এই জন্য আমি বলার সময়, মোডাল বলার সময় ইচ্ছা করে ইন্টেনশনালি ক্যানের পরে কুড বলি না, একটু সরিয়ে বলি। মে, ক্যান, উইল, শুড, এরপরে আমরা একটু সরিয়ে বলি, কারণ আমাদের ছোটবেলা থেকে আমাদের এটা শেখা যে ক্যানের পাস কুড। হ্যাঁ, কুড হচ্ছে মোডাল। মোডালসের 3টা ইউসেস আছে। কুড যদি সাবজেক্টের আগে, যেমন কুড যদি আমরা আসে, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কুড যদি সাবজেক্টের শুরুতে আসে তাহলে এটা রিকোয়েস্ট বোঝায়, ঠিক আছে? এটা তো জি লিখে ফেললাম। আচ্ছা, এটা রিকোয়েস্ট বোঝায় যদি সাবজেক্টের শুরুতে আসে। আবার মনে করেন না ক্যানের পাস্টের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আর কুড যদি সাবজেক্টের পরে আসে, যেমন আমরা রেস্টুরেন্টে গেলাম, আপনারা মেনু দেখে আপনারা বললেন, একজন কেউ বললেন যে স্যার উই কুড অর্ডার চিকেন সিজলিং, উই কুড অর্ডার চিকেন সিজলিং। এখানকার চিকেন সিজলিংটা খুবই মজা স্যার, উই কুড অর্ডার চিকেন সিজলিং। এই যে কুড আমরা যখন সাবজেক্টের পরে আসছে, এটা সাজেশন বোঝায়, সাজেশন বোঝায়, ঠিক আছে? তাহলে এটা কুডের আরেকটা ইউজ, মোডালেস। হ্যাঁ, আমরা মোডালগুলো ইউজ করবো এক সময়। আরেকটা ইউজ আছে, যেমন হচ্ছে আই কুড সুইম অ্যাক্রস বুড়িগঙ্গা। সাঁতার কেটেছেন কখনো? বুড়িগঙ্গা when I was young, when I was young, মানে এখন আর পারি না এপার ওপার যেটা। সো আই কুড সুইম, এটা পাস এবিলিটি বলে। পাস এবিলিটি, পাস এবিলিটি। তাহলে কুড এতভাবে ব্যবহার হয়, কিন্তু আমরা শিখেছি কুড হচ্ছে পাস্ট, ক্যানের পাস্ট কুড। ওই যে যখন ন্যারেশন করি যে ক্যানটা কুড হয়ে যায়, সেই ইউজটা ঠিক আছে, কিন্তু কুডের আরও ইউজ আছে। তো আমি যদি আপনাকে বলি কুড ইউ ওপেন দ্য ডোর, তার মানে এটা কি আপনি মনে করবেন যে এটা পাস্টে বলা হইলো? আপনি আর এখন ওপেন করবেন না, আচ্ছা আপনি তো এটা অতীত হয়ে গেছে। বিষয়টা এমন না। কুড দিয়ে সাবজেক্টের শুরুতে আসলে এটা রিকোয়েস্ট বোঝায়, পলাইট রিকোয়েস্ট বোঝায়। তাহলে কুড ক্যানের পাস্ট না, না হলে এটা প্রেজেন্ট টেন্সে ইউজ হতো না, শুধুই
এই বিষয়গুলো থেকেও আমাকে একটু একটু করে বের হয়ে আসতে হবে, তাই তো? যে আমাকে বুঝতে হবে যে আসলে আমার এটার পরিধিটা কত, ব্যাপ্তিটা কত বড় বৃহৎ, সেটা আমাকে জানতে হবে, ডিটেইল জানতে হবে, নাহলে কনফিউশন তৈরি হবে। কনফিউশন তৈরি হলেই তখন মাথার মধ্যে হবে যে এটা হবে কি এটা হবে না। তাহলে খুবই ভালো। পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের আমার আরো যে ক্লাসিফাই করেছিলাম সেটা কি ছিল? ইনডেফিনিট ছিল, আর কি ছিল? কন্টিনিউয়াস ছিল, পারফেক্ট ছিল এবং পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। ঠিক আছে? এটার স্ট্রাকচারগুলো আপনাদেরকে বলেছিলাম। ইনডিফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, বা এটাকে আমরা সিম্পল প্রেজেন্টও বলি, তাই না? লিখে রাখি, না হলে আপনারা, তাহলে সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে বোঝায় ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই প্লে ক্রিকেট, যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, আই প্লেড ক্রিকেট, তাই তো? ফিউচার, ফিউচার মানে শ্যাল উইল, শ্যাল উইল, আই উইল প্লে ক্রিকেট, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হবে এটা। আমি বলছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কন্টিনিউয়াস স্ট্রাকচার কি হবে বলেছিলাম? সাবজেক্ট, বি ভার্ব আসবে, ভার্বের আইএনজি ফর্ম হবে এবং অবজেক্ট হবে, তাই তো? বি ভার্বগুলো কি কি? প্রেজেন্ট হলে অ্যামিজার হবে, অ্যামিজার, I am playing cricket, he is walking along the road, they are watching movies. তো এইভাবে আমরা অ্যামিজার, বি ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়, অ্যামিজার দিয়ে যদি এরপরে ভার্বের আইএনজি হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ ওয়্যার ইউজ হয়, I was having my shower, or I was eating dinner, I was taking my shower, or I was eating dinner when you called me. Oh, sorry, I couldn't get your call. Okay, I couldn't notice your call, I couldn't reply. তো এইভাবে আপনি পাস্টে কখনো ওই সময় পার্টিকুলার মোমেন্টে আপনি কিছু করছিলেন এরকমটা বোঝাতে কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করি আমরা। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস, আপনি কখনো আগামী ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবেন এরকম একটা বোঝাচ্ছে, যে রাতে আমি এই ভিডিওটা দেখতে থাকবো, আই উইল বি ওয়াচিং দ্য ভিডিও, আই উইল বি ওয়াচিং দ্য ক্লাস ভিডিও। এই যে যখন এটা ফিউচারে বলছেন তখন এটা ফিউচার কন্টিনিউয়াস। স্যার, I'm writing, or I'm doing my homework. I'm doing my homework. I'm recording my video. I'm doing my homework. Present continuous. Sir, yesterday you called me. I was recording my videos. এই past continuous হয়ে গেল। তো এই সিচুয়েশন গুলো আমরা কখন ব্যবহার করব? তাহলে পারফেক্টের স্ট্রাকচার আপনাদেরকে বলেছিলাম। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট আসবে অবশ্যই, হ্যাভ ভার্ব বসবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 আর অবজেক্ট বসবে। কেমন? এই I have done the work, the patient had died before the doctor came. হ্যাঁ, আচ্ছা, ওটা একটু আলোচনা করে ফেলি তাহলে। খেয়াল করেন, the patient died before the doctor এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স, the patient died after the doctor, ছোটবেলায় আমাদেরকে এভাবে দিয়েছে। খেয়াল করেন এখানে মূলত প্রথম সেন্টেন্সটাতে দেখেন দ্য পেশেন্ট মারা গেছে, না? ডাক্তারও আসছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে পেশেন্ট মারা গেছে, ডাক্তার আসছে। এখন কে আগে, কোন কাজটা আগে হয়েছে বুঝতেই পারতেছেন। বিফোর কে মারা গেছে? পেশেন্টটা মারা গেছে। তাহলে যদি কখনো দুটো অ্যাকশন, দুটো পাস্টের ক্ষেত্রে যেই অ্যাকশনটা বেশি আগে হবে এই অ্যাকশনটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তার আরেকটা কি হবে? আরেকটা হবে
পাস্ট ইনডিফিনিট। তাহলে সেটা কামটা কাম থাকবে না, তখন কাম হয়ে যাবে কেইম। পরের সেন্টেন্সে দেখেন, দ্য পেশেন্ট মারা গেছে, এখানে আফটার, পরে মারা গেছে। কার পরে মারা গেছে? ডাক্তার আসার পরে মারা গেছে। তাহলে এখানে ডাক্তার আগে আসছে। তাহলে এই সেন্টেন্সে যে ঘটনাটা ঘটছে সেখানে ডাক্তারটা আগে আসছে, রুগীটা পরে মারা গেছে। তাহলে যেই ঘটনাটা বেশি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট। সেক্ষেত্রে এখানে কি হবে? দ্য ডক্টর হ্যাড কাম, কাম কেম কাম। আর এখানে তাহলে কি হবে? দ্য পেশেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? এই খেয়াল করেন, একই ডাকে, মিনিং ডিফারেন্ট। তার মানে এখন থেকে জেনে রাখবেন আফটার রিলেটেড যে ক্লজটা হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে? আর বিফোরের আগের ক্লজটা পাস্ট পারফেক্ট হয়, এটা মনে রাখবেন। তাহলে আপনি কখনো যখন সেন্টেন্স লিখছেন, মানে দুটো অতীতের ঘটনা আপনাকে আপনার চাইল্ডহুড নিয়ে বলতে বলছে, তখন আপনি যদি এরকম দুটো ইনসিডেন্ট একসাথে বলেন, তখন কিন্তু খেয়াল রাখবেন যদি বিফোর দিয়ে বলেন তাহলে বিফোরের আগের সেন্টেন্সটা যেন পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিটে ইউজ করতে হবে। দুইটাই পাস্ট পারফেক্ট ইউজ করেন না। বা আফটার দিয়ে যদি কখনো সেন্টেন্স ব্যবহার করেন তাহলে আফটারের সাথে যে ক্লজটা এটা পাস্ট পারফেক্ট হবে, এবং আফটারের আগে বা ব্যবহার করেন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, সিম্পল পাস্ট হবে, ঠিক আছে? তো এই বিষয়টাও একটু আপনাদের জানা দরকার। যাই হোক, আমি মানে প্যাসিভে এখনো দেখেন প্রবেশ করতে পারছি না। আপনাদের ছোট ছোট নিটিগ্রিটি ইস্যুসগুলো জানাতে মানে কিভাবে আপনি রেডি হবেন সেটা যেন আই এম স্টিল ওয়েটিং যেন মানে বিষয়টা সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা সেটাও ওয়াইজ। কারণ একবারই যদি বিষয়টা বুঝে আসে, মানে আপনার লজিকটা যেতে যেতে আপনি খুব ফোকাস থাকেন এবং সব জিনিস আপনার কাছে বুঝে আসতেছে, কঠিন জিনিসটাও যখন এভাবে সহজে ধুম করে বুঝে যাবেন, ব্যাপারটা খুবই আপনার জন্য বেনিফিশিয়াল হবে। এই জন্য আই এম স্টিল ওয়েটিং। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা দেখেন, এটা কি বলেছিলাম? সাবজেক্ট হবে পারফেক্ট, এখানে মানে হচ্ছে হ্যাভ ভার্ব, পারফেক্ট মানেই হ্যাভ ভার্ব। কন্টিনিউয়াস হচ্ছে বি ভার্ব, হ্যাভের পরে বি বসছে, এই জন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন বসবে, এরপরে ভার্বের আইএনজি বসবে, এবং এখানে আমরা অবজেক্ট বলতে পারবো না, এখানে আমরা এক্সটেনশন বলবো। অবজেক্ট এবং এক্সটেনশনের পার্থক্যটা আমি বলেছিলাম। যেমন আমি যখন বলছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এই সিন্স মর্নিংটা কিন্তু অবজেক্ট না, ঠিক আছে? এটা টাইম, অ্যাডভার্ব অফ টাইম বলছে। এই জন্য অবজেক্ট হতে গেলে অবশ্যই নাউন ফ্রেজ হতে হবে। এই লজিকগুলো নিশ্চয়ই আপনার মাথায় আছে। অবজেক্ট হতে গেলে নাউন ফ্রেজ হতে হবে, নাউন ছাড়া সেটা অবজেক্ট আমরা বলতে পারবো না, সেটা এক্সটেনশন হিসেবে আমরা সেটাকে রেফার করতে পারবো, ঠিক আছে? সব অবজেক্টটা সাবজেক্ট হতে পারবে তো প্যাসিভ করার ক্ষেত্রে আপনার ওই বিষয়টা আসবে যে সাবজেক্ট হিসেবে কে আসতে পারবে? অবজেক্টটা সাবজেক্ট, কারণ অবজেক্টটা নাউন, সাবজেক্টটা নাউন, এটা এক্সচেঞ্জ করতে পারে। নাউনের মধ্যে নাউনের এক্সচেঞ্জ হতে পারে, অল্টার করতে পারে, তাই না? সো কিন্তু আরেকটা আলাদা বৈশিষ্ট্যের যেটা এক্সটেনশন, সেটা অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, সেটার সাথে তো নাউনের রিপ্লেসমেন্ট হয় না, তাই না? অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্টে আনতে পারছেন না। কেন পারছেন না? কারণ ওটা এক্সটেনশন, ওটাকে আপনি কিভাবে আনবেন? ওকে, সো এই ছিল আমার সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আপনাদের হোমওয়ার্ক কি ছিল? আপনাদের হোমওয়ার্ক ছিল এই যে একটা সেন্টেন্স লেখা, যেমন মনে করেন I buy a gift for my mother. I buy a gift. I buy a gift for my mother on her birthday every year. ধরেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট। I buy a gift for my mother. এই সেন্টেন্সটাকে কি করা? 12টা টেন্সে ফেলা। এখানে আমি কিন্তু এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আর চারটা মাল্টিপল, এখানে 12টা টেন্স আমরা আলোচনা করলাম স্ট্রাকচার। তাহলে I buy a gift for my mother, এটাই যদি হয় আমি লিখি I am buying a gift। ধরেন এইটুকু, বাকিটুকু বাদ রাখলাম আপাতত, আমরা স্ট্রাকচারের জন্য এভাবে দিচ্ছি, হ্যাঁ? বাকিটুকু একটু আমরা ইগনোর করছি স্ট্রাকচারে। তো সেখানে একটু খেয়াল করবেন, I am buying a gift for my mother না লিখলেও আবার কেমন একটু, ঠিক আছে? তাহলে এটা একটা সেন্টেন্স। এরপরে পারফেক্টের স্ট্রাকচার কি? I have bought a gift for my mother. I have bought a gift for my mother. এরপর পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? I have been buying
তাই না? স্ট্রাকচার তো তাই বলে। পাশে দেখেন হ্যাভ বিন এর পরে ভার্ব আইএনজি হবে আই হ্যাভ বাইং আ গিফট ফর মাই মাদার। এটা গেল প্রেজেন্টের ক্ষেত্রে, তাহলে 4। 5 নাম্বার সেন্টেন্স যদি আমরা এখন যাই, পাস্ট ইনডিফিনিটিভ যদি যাই, তাহলে এখানে আই বাই এর জায়গায় কি হবে? বাই এর জায়গায় হয়ে যাবে আই বট। আই বট এ গিফট। এটা গেল। এরপরে যদি আমরা 5 গেল, এটা 6, এটা কি হতো? আই ওয়াজ। বি ভার্বে পাস্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, তাই না? 7 নাম্বার কি হতো? এখানে আই হ্যাভ আছে, পাস্ট যদি হয় তাহলে আই হ্যাড, তাই না? তারপরে এখানে কি হবে? এখানেও হয়ে যাবে হ্যাভ এর জায়গায় পাস্ট হয়ে যাবে, তাহলে পাস্ট। দেখেন পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এটা এরপরে কি করতে হবে? ফিউচার করতে হবে। ফিউচারের জায়গায় এখানে আমাকে তাহলে কি করব? আই উইল নিয়ে আসবো। আই উইল বাই। আই উইল বাই আ গিফট ফর মাই মাদার। তাহলে এই সেন্টেন্সে তাহলে কিভাবে হবে? আই উইল ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ভার্ব। দেখেন ওখানে স্ট্রাকচারে আই উইল বি বাইং এ গিফট ফর মাই মাদার। এরপরে এখানে কি হবে? ফিউচার পারফেক্টে আই উইল হ্যাভ বট। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? আই উইল হ্যাভ বিন। এই যে উইলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এখানে উইল হ্যাভ। এখানে যদি হিও হয় তাও উইল হ্যাভ হবে, কারণ উইল আছে, উইলের পরে বেস ফর্ম বসবে। তাহলে আমাদের এখানে যদি আমরা বলি, তাহলে আমরা কি কি করে ফেললাম? আমরা এখানে সেন্টেন্স লিখে ফেললাম 9, 10, 11, 12। এই 12টা সেন্টেন্স আপনি লিখে ফেললেন একটা সেন্টেন্স দিয়ে, তাই তো? এরপরে কি করবেন? আপনি নেগেটিভ করবেন। নেগেটিভ আই উইল নট, এখানে যাবে আই উইল নট, আই ডু নট, আই ডিড নট। আর এখানে আসবে আই উইল নট বি, এখানে আই উইল নট হ্যাভ, এখানে আই উইল নট হ্যাভ বিন। নেগেটিভ করার স্ট্রাকচার কি? শুধু প্রাইমারি অক্সিলারি পরে নট বসে যাবে, তাই না? এখানে তো উইলের পরে নট বসিয়ে দিচ্ছেন, কিন্তু উইল হ্যাভ যখন আসছে তখন কি করবেন? আই উইল হ্যাভ নট। এটা এই উইল, এটা হচ্ছে আপনার বেসিক যে অক্সিলারি, এটা তো কম্পাউন্ড অক্সিলারি, কম্পাউন্ড করেছি, তো কম্পাউন্ড বেসিকটা, এরপরে নট বসে যাবে। আবার এটাকে এখন ইন্টারোগেটিভ করবেন, তখন কি হবে? উইলটা সাবজেক্টের আগে চলে আসবে। উইল আই বাই এ গিফট ফর মাই মাদার, তখন ইন্টারোগেটিভ সাইন। উইল আই বি বাইং এ গিফট ফর মাই মাদার, তখন ইন্টারোগেটিভ সাইন। উইল আই হ্যাভ বট এ গিফট ফর মাই মাদার, তখন ইন্টারোগেটিভ সাইন। এটা উইলটা সাবজেক্টের আগে চলে যাবে। উইল আই হ্যাভ বিন বাইং এ গিফট ফর মাই মাদার, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে টেকনিক হচ্ছে মেইন ভার্ব যেটা আছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে যদি নট বসাই তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। আবার হেল্পিং ভার্ব যদি সাবজেক্টের আগে দিয়ে যাই তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। বিষয়গুলো সহজ, কিন্তু আপনি যদি এটা চর্চা না করেন আপনি আপনি ক্ষতির মুখে পড়ছেন আর কি, আপনার নিজেরই ক্ষতি করছেন। এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারছেন না। একটু প্র্যাকটিস করেন, হাতে কলমে প্র্যাকটিস করেন। যখন এটা অনেকগুলো শত শত সেন্টেন্স লিখে লিখে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনার স্ট্রাকচারটা ব্রেইনে এমনভাবে সেট হয়ে গেছে, আপনার স্ট্রাকচার ভুল হচ্ছে না। তারপরে আমরা যাব কোথায়? আমরা ভোকাবুলারি বিল্ডিং এ যাব, আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনের দিকে যাব, আরো ভ্যারিয়েশনের দিকে যাব। তখন দেখবেন আপনার সেন্টেন্স কত উন্নত হয়ে গেছে। এই চমৎকার ঘটনাটা ঘটে যেতে পারে 1 মাসের মধ্যে। আপনার কল্পনার বাইরে এই ঘটনাটা ঘটবে। সো আপনি কি করতে হবে? শুধু প্র্যাকটিস করে যেতে হবে। এখন এটা তো আপনার হাতে, ম্যাজিকটা আপনার হাতে। আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না, আপনি হোমওয়ার্ক করবেন কি করবেন না, সেটা আপনার হাতে। তাহলে খেয়াল করেন 12টা সেন্টেন্স ছিল অ্যাফার্মেটিভ। ওই সেন্টেন্সগুলোকেই যদি আমরা নেগেটিভ করি তাহলে আরো 12টা হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স। আবার আরো আমরা যদি ইন্টারোগেটিভ করি ওই সেন্টেন্সটাই, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ তাহলে 3 12 আমার হয়ে গেল 36টা সেন্টেন্স। এরপরে আমি বলেছি আপনাকে পার্সন চেঞ্জ করতে। আই এর জায়গায় এবার আই না দিয়ে এবার হি দিয়ে দেন, তাহলে আরো 36টা হবে। আবার আবার সাবজেক্ট চেঞ্জ করেন, হি এর জায়গায় এবার উই বা দে দিয়ে দেন। ঠিক আছে? তাহলে আপনার আরো 36টা হয়ে গেল। সব মিলিয়ে কটা হবে? 108টা।
এখন আমি কেন আই হি, হি এর পরিবর্তে আপনি নাম দিয়েও করতে পারেন, হি দিয়ে করতে পারেন, বা কোনো ধরনের কারো নাম, যে কারো নাম দিয়ে বলতে পারেন, বা শি দিয়েও বলতে পারেন। মনে করতে পারেন যে স্যার আপনি পুরুষতান্ত্রিক, তো এই শিও দেন, অসুবিধা নেই। নাম দেন, মেয়ের নাম দেন, ছেলের নাম দেন, বন্ধুর নাম দেন, যার নাম দেন, যে কোনো নাম দিয়ে আপনি করতে পারেন। তাহলে আমার উদ্দেশ্য কি, এই যে আই এর সাথে এম বসে, হি এর সাথে আবার ইজ বসে, দের সাথে আবার আর বসে, আই এর সাথে ডু বসে, হি এর সাথে ডাল বসে। আপনি যখন সেন্টেন্স এভাবে লিখতেই থাকবেন, তাহলে সবগুলো পার্সনের যে ভ্যারিয়েশনে ভার্বগুলো যে ভ্যারি করে, কখন হ্যাজ হয়, কখন হ্যাভ হয়, এগুলো আপনার প্র্যাকটিসের মধ্যেই চলে আসবে এবং আপনার চর্চার মধ্যে এগুলো আপনি যখন আবার এই যে খাতায় লিখে করছেন, এটাই যদি আমাকে গ্রুপে এই লেখাটা দেখান, তাহলে আমি ওখানে আপনাকে কারেকশনও দিতে পারবো যে আপনার এই সেন্টেন্সটা ভুল হয়েছে বা এই সেন্টেন্সটা ভুল হয়েছে, তাই না? তাহলে যে জায়গায় ভুল হয়েছে আমি যদি ধরিয়ে দেই, তাহলে আপনি ব্যাখ্যাটাও পেয়ে যাবেন কেন ভুল হচ্ছে, তখন আপনার সেন্টেন্সগুলো আরো বেটার হতে শুরু করবে। তাহলে এটা তো আপনার হাতে, আমি করে দিতে পারবো আপনার কাজটা। তাহলে এই যে 108টা হলো, এখন এরকম এই সেন্টেন্সটা দিয়ে 108টা করে ফেললেন, এরকম যদি আপনি আরো 10টা সেন্টেন্স দিয়ে করেন, তাহলে 1080টা। এবং আপনি এটা মাথায় রাখবেন, অবশ্যই খাতায় লেখার সময় 1 2 3 4 এভাবে 123 237 384 592 এভাবে যখন আপনার নাম্বারটা একটার পর একটা এভাবে দিতে থাকবেন, যখন 12টা শেষ হয়ে গেল 13 নাম্বারটা আপনার নেগেটিভ শুরু হবে ওই সেন্টেন্সে, তাই না? 24টা হয়ে গেল, 25 নাম্বারটা শুরু হবে ইন্টারোগেটিভ, 36টা হয়ে গেল, 37 নাম্বার কি শুরু হবে, 37 নাম্বার শুরু হবে পার্সেন্ট চেঞ্জ করে, এভাবে 12 মানে বিয়াতে যাবে। তাহলে আপনার যখন এটা এরকম 189 অর 1072 এরকম করে যখন আপনার সেন্টেন্স 1080টা হয়ে গেল, মানে 10টা সেন্টেন্সে যদি আপনি প্র্যাকটিস করেন, আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি 10টা পর্যন্ত করলে একদম ঝরঝরা হয়ে যায়। মানে স্টুডেন্টদেরকে এগুলো প্র্যাকটিস করিয়ে দেখেছি, তো যারা এতগুলো করে ফেলে তার আর কোনো স্ট্রাকচার নিয়ে মানে মাথায় এসে সেট মুখস্থের মতো হয়ে যায়। প্রথম 100-200 লিখতে কিন্তু আপনার সময় লাগবে, যখন 100-200 লিখে ফেললেন, তারপরে আপনি দেখবেন যে পুরো একেবারে স্পিডে উঠে গেছে, মেল ট্রেন হয়ে গেছে। তো এটা চমৎকার কাজ করে। একটু আপনারা নিজেদেরকে, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আমার এক্সপার্টাইজ শেয়ার করে আপনাদেরকে আমি কাজের দিক নির্দেশনা দিতে পারি। কাজটা তো আপনাকেই করতে হবে। আপনি আমার কথা যদি অনুসরণ করেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন, তাই না? তো সেই বিষয়টা আপনার হাতে। এই একটা মাস দেখেন, ঈদের আগে এখন যারা পড়ালেখা করছেন বা শিক্ষকতা আছে, পরীক্ষার খুব একটা চাপ থাকবে না, ছুটিতে চলে যাবেন, তো এই মাসটাকে আপনারা ইংলিশ লার্নিং এর কাজে লাগান। অন্যগুলোকে একটু ইগনোর করা যায়, আপনি এটাতে সময়টা বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। একটা মাস যদি আপনার রেডি হয়ে যায়, আপনার বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করেন। আপনার ইংলিশের যদি ক্যাপাসিটি ভালো হয়ে যায়, আপনার ফ্লুয়েন্সি চলে আসে, আপনি স্পোকেন ইংলিশে ভালো, আপনি লিখতে পারেন, আপনি অনেক কনফিডেন্ট হয়ে যাবেন। আর একজন কনফিডেন্ট মানুষের মানে দাঁড়ানো, তার হাঁটা চলা, কথা বলা সব চেঞ্জ হয়ে যায়, এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখন এটা আমি তো শিক্ষক হিসেবে আমি ক্লাসরুমে আমি স্টুডেন্টদেরকে তৈরি হতে দেখি, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি, আপনারা এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই বুঝবেন যে ম্যাজিকটা কি আসলে। ম্যাজিকটা সাইদ স্যারের কাছে না, ম্যাজিকটা আপনার কাছে, যদি আপনি প্র্যাকটিস করেন। এখন আসে আমরা যে প্যাসিভ স্ট্রাকচার, এই যে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। আমাদের ইংলিশ সেন্টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে এগুলো, যেখানে সাবজেক্ট এখানে সক্রিয় থাকে। প্যাসিভ স্ট্রাকচারটা এতই সহজ। প্যাসিভ জিনিসটা আপনি শুধু মাথায় রাখবেন, আমরা প্যাসিভ মানে কি, অ্যাকশনটাকে আমরা হওয়ানো অবস্থায় দেখি। তো আমি আপনাদেরকে শর্টকাট একটা জিনিস শুধু দেখিয়ে দিতে চাই, তাহলে বিষয়টা চমৎকার হয়ে যাবে। আপনি যদি শুধু একটা এক্সট্রা বি ভার্ব অ্যাড করে দেন না, তাহলেই প্যাসিভ হয়ে যায়। প্যাসিভ করার জন্য কি লাগে সেটা একটু দেখেন। আপনি যদি এভাবে না বুঝেন, আমি ভেঙে ভেঙে বুঝাবো, তাই না? সো সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। এটা যদি আপনি স্মার্ট হন, তাহলে আপনার জন্য এইটা যদি যত স্মার্টলি ডিল করতে পারবেন, আপনার জন্য বিষয়গুলো তত সহজ হয়ে যাবে। আর যদি আপনি খুব ভেঙে চুরে পড়তে চান, সেটাও কোনো বিষয় না, সেটাও ভাবে ব্রেনকে শিখিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। তো প্যাসিভ স্ট্রাকচারের জন্য যে কাজটা করতে হয় সেটা আমি একটু দেখাই। সেন্টেন্সে কি কি পরিবর্তনটা হয়। অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা সাবজেক্ট থাকে, তো প্যাসিভ সেন্টেন্সে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এটা প্যাসিভের। হ্যাঁ, প্যাসিভ স্ট্রাকচারগুলো আমরা যাচ্ছি।
অবজেক্টটা সাবজেক্ট হয়। বেসিক কয়টা চেঞ্জ আমার এটা জানতে হবে, এবং তারপরে একটা হেল্পিং ভার্ব আসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সব সময়, সব টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই পর্যন্তই বাক্য হয়ে যায়। ওকে, তারপর আরো অপশন আপনাকে দেই, একটা প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন সবসময় বাই বসে এমন না, বাই বসতে পারে, টু বসতে পারে, হ্যাঁ, আপনি উইথ বসতে পারে, একটা প্রিপোজিশন বসবে, এইটুকু জানবেন, শুধু বাই না। আচ্ছা, আরেকটা কি হবে, যে সাবজেক্টটা সেটা সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। মানে যেই সেন্টেন্সের যেটা অবজেক্ট, যে কাজটা প্যাসিভ, যেটা যে অ্যাকশন করে না, সেই সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ সেন্টেন্সে। তো একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। যেমন আপনারা সেন্টেন্স আই ইট রাইস, সেই চিরাচরিত সেন্টেন্স আপনাদের, হ্যাঁ, ছোটবেলায় শেখা। তো এটা দিয়ে সবার গ্রামারে হাতে খড়ি হয়, তো ঠিক আছে, সেই ট্রেডিশনটাকে আমরা সঙ্গেই রাখি। আই ইট রাইস, তাই না? এটার প্যাসিভ কি হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে গেল রাইস। এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো প্রেজেন্ট টেন্সে আপনার এখানে ইজ হবে, রাইস ইজ ইটেন বাই মি। এটা তো আপনাদের মুখস্থই আছে, মুখস্থটা দিয়ে আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ঘটনাটা কি ঘটে। এরপরে খেয়াল করেন আমার কন্টিনিউয়াস কি ছিল, আই এম ইটিং রাইস। এটার প্যাসিভ কি, রাইস ইজ বিং ইটেন বাই মি। এরপরে আরেকটা সেন্টেন্স কি, আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতেন তাহলে এখন আপনাদের এটা ক্লিয়ার হয়ে যেত। রাইস, অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে হেল্পিং ভার্ব এখানে হ্যাভ আছে, রাইসের কারণে এটা হ্যাজ হয়ে গেল, হ্যাজ। এখন একটা আপনার কি করতে হচ্ছে, এখানে হ্যাজ বিন কেন হচ্ছে বলছি, হ্যাজ বিন ইটেন বাই মি। আরো যদি লিখতেই থাকে, অসুবিধা কি, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, ধরেন ওইটা লিখলাম না, ওকে। এটার তাহলে কি হবে, অবজেক্ট কি, রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ বিন যা আছে তার সাথে এই যে বিং ইটেন বাই মি। ঠিক আছে, একটু এখন খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, দেখেন, রাইস ইটেন বাই মি, রাইস ইটেন বাই মি, রাইস ইটেন বাই মি, রাইস ইটেন বাই মি। খেয়াল করেছেন কি, মানে এই যে সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, এগুলো কিন্তু মানে কোনো চেঞ্জ নাই। পরিবর্তনটা কোথায় হচ্ছে একটু খেয়াল করেছেন? আচ্ছা, দেখেন, পরিবর্তনটা হয়েছে এখানে, পরিবর্তনটা হয়েছে এখানে, পরিবর্তনটা হয়েছে এখানে, পরিবর্তনটা হয়েছে এখানে, হ্যাঁ, এখানে না, এই জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আমরা দেখি সেন্টেন্সে, খেয়াল করেন এখানে কি ছিল, কোনো হেল্পিং ভার্ব ছিল না, মেইন ভার্ব ছিল। এখানে কি ছিল, একটা এখানে এম ছিল। আচ্ছা, এখানে কি ছিল, মেইন ভার্ব, মেইন ভার্ব আগে হেল্পিং ভার্ব কি ছিল, তাই তো? আর এখানে কি ছিল,
হ্যাভ বিন। আচ্ছা, এখানে ছিল হেল্পিং ভার্বটা ছিল এই, আমি হেল্পিং ভার্বের জায়গাটা দেখাচ্ছি। হেল্পিং ভার্ব কি ছিল, কি ছিল, এটা লালে, তাই না? আর কি হয়েছে, এটা কালো দিয়ে দিয়েছি। আর সাবজেক্টের অবজেক্টের খেয়াল করেন, এটা পরিবর্তনটা কতটুকু হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিটে হেল্পিং ভার্ব ছিল না, ওটা কি ভার্ব ছিল, এটা প্রেজেন্ট ফর্ম ছিল। এখানে কি এসেছে, আমি আপনাদেরকে একটু আগে একটা কথা বললাম যে আপনি শুধুমাত্র এটা জানবেন একটা এক্সট্রা বি ভার্ব, একটা এক্সট্রা বি ভার্ব অ্যাড করা। এখন একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, ব্রেইন আসলে একটু লজিক্যালি ইলজিক্যালি চলে, তো তাহলে এখানে আমরা এটা এই যেটা হচ্ছে এই কালো দিয়ে লিখি। সো আমি বলছি প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে একটা এক্সট্রা বি ভার্ব অ্যাড করতে। তাহলে আপনি অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখেন, ওখানে কি ছিল, প্রেজেন্ট ফর্ম ভার্বের। প্যাসিভে কি হয়েছে, মানে ঘটনাটা কিভাবে ঘটলো, এটাকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বিষয়টা লজিকটা আসলে আমরা এস্টাবলিশ করতে পারবো। তাহলে এখানে আমার শুধু একটা এক্সট্রা বি ভার্ব আসলো, তাই না? এক্সট্রা বি ভার্ব আসছে, যা আসছে ওই সেন্টেন্স থেকে ভার্বের জায়গাটা পরিবর্তন হয়েছে, ইটেন হয়েছে, এটা তো প্যাসিভের কারণে পাস্ট পার্টিসিপল হচ্ছে, কিন্তু হেল্পিং ভার্ব ছিল না, এখানে হেল্পিং ভার্ব এসেছে। কোন হেল্পিং ভার্ব আসলো, কেন আসলো, এটা অন্যরকম হলে কি আসবে? তাহলে এখানে একটা এক্সট্রা বি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে বি ভার্ব ইজ এসেছে। পরের সেন্টেন্সে খেয়াল করেন, এখানে অ্যাম ছিলই, অ্যাম কিন্তু এখানে ছিল, অ্যাম এর কারণে এখানে ইজ আসছে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ আসছে। তো যেটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এইটুকু, এইটুকু অ্যাডেড হয়েছে। কি অ্যাড হইল, একটা এক্সট্রা বি ভার্ব। যদি আরো ডেফিনিট করে বলি, কার পরে বসছে, বি ভার্বের পরে। বি ভার্বের পরে যদি কেউ বসে তাহলে কি বসবে, বি ভার্বের পরে ভার্বের কি বসে, আইএনজি বসে। তাহলে এখানে বি ভার্বের পরে কি বসলো, আইএনজি বসছে, যে বি ভার্ব বসছে এক্সট্রা, তার সাথে আইএনজি বসছে, এখানে বিইং হয়ে গেছে। ফাইন, তাহলে আমার এই যে কথাটা বললাম, একটা এক্সট্রা বি ভার্ব এখানে অ্যাড করা হয়েছে, এখানে একটা এক্সট্রা বি ভার্ব অ্যাড করা হয়েছে। পরের সেন্টেন্সে দেখেন, হ্যাভ ছিল, হ্যাভ থাকার কারণে এখানে যা আসছে, এই যে এখানে হ্যাজ আসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এটা হ্যাজ হয়ে গেছে, খুবই আন্ডারস্ট্যান্ডেবল। এরপরে কি, একটা এক্সট্রা বি ভার্ব বসেছে মূলত, কার পরে বসছে, হ্যাভ ভার্বের পরে। হ্যাভ ভার্বের পরে বসলে ভার্বের কি হয়, হ্যাভ ভার্বের পরে বসলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি, বিন। এখানে দেখেন কি আসলো, হ্যাভ বিন, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এরপরে সেন্টেন্স দেখেন, এখানে কি আছে, আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে হ্যাভ বিন ছিল, হ্যাভ বিন, এখানেও হ্যাভ বিন আসছে। হ্যাভ বিনটা হ্যাজ বিন কেন হইলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে, পার্সন ভ্যারি করে চেঞ্জ হতে হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু শুধু পরিবর্তনটা কোথায়, পরিবর্তনটা এখানে একটা এক্সট্রা বি ভার্ব এসেছে। বি ভার্বটা কার পরে বসছে, বিন। বিনটা কোন ভার্ব, খেয়াল করেন, বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়্যার, বিন হচ্ছে বি ভার্বের ক্যাটাগরিতে পড়ে, এবং বি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা আইএনজি হয়ে যায়, সেটা এখানে হয়েছে, হ্যাজ বিন বিইং ইটেন বাই মি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই জায়গায় এখন যদি আমরা, এটা গেল প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা পাস্ট টেন্সটা একটু দেখি না, পাস্ট টেন্সটা কেমন হয়। ধরেন এখানে ইটের জায়গায় কি হবে, এখানে ইটের জায়গায় হবে আই এইট রাইস। যদি এইট রাইস হয় তাহলে এখানে বি ভার্ব একটা এক্সট্রা বসবে পাস্ট টেন্সের কারণে, তাহলে কি হবে, রাইস ওয়াজ, তাই না? এখানে কি হবে, আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজের কারণে ওয়াজ বসলো, রাইস ওয়াজ, কিন্তু এক্সট্রা বি ভার্ব, ওয়াজের পরে বি ভার্ব আইএনজি হয়ে যাবে যে কোনো ভার্ব বসলে, রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। যদি আমরা
পারফেক্টে যাই, এখানে একটু দেখি কি হচ্ছে ঘটনাটা। আই হ্যাভ ইটেন রাইস, এই তো ছিল। তাহলে এখানে হ্যাভটা যা আছে তাই বসছে, রাইসের কারণে হ্যাজ বসে গেল, আর এখানে একটা এক্সট্রা বি ভার্ব আসলো। বি ভার্বটা কার পরে বসছে? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে যে বসবে, যে কেউ বসবে তাকে পাস্ট পার্টিসিপল হতে হবে। তাই হলো রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এখানে কি হচ্ছে, কি ছিল, কি হচ্ছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি, তাই না? তাহলে আমরা যদি দেখি, এখানে ছিল আই হ্যাভ বিন, তাই না? এখানে আমার রাইস হ্যাজ বিন, আমার যা ছিল তাই বসলো, শুধু একটা এক্সট্রা বি ভার্ব আসলো। তারপরে বসছে এই যে বি ভার্ব, এরপরে ভার্বে। তাহলে আমরা দেখছি যে ঘটনাটা শুধু একটা বি ভার্বের দ্বারা কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে মনে হতে পারে এটা ফিউচার, তাহলে কিভাবে করব? হ্যাঁ, একটু তো সেটাও দেখিয়ে দিই। তাহলে এখানে ফিউচারের জায়গাটা কি ছিল, কি হবে? ফিউচার ছিল আই উইল ইট রাইস, তাই না? এখানে উইল ছিল, উইল বসবে, আই উইল, এক্সট্রা বি ভার্ব, উইলের পরে যে কোনো ভার্বই বসবে, সে বেস ফর্ম। এখানে দেখেন কোনো বিইং হয় নাই, কিছুই হয় নাই। উইল বি এক্সট্রা বি ভার্ব, উইলের পরে রাইস উইল বি ইটেন বাই মি, এটাই এটার প্যাসিভ। আচ্ছা, যদি মনে করেন এটার ফিউচার কন্টিনিউয়াসটা, তাহলে কীরকম একটু দেখান আমাদের। আই উইল বি, এই তো ছিল, তাই না? আই উইল বি ইটিং রাইস। তো এটার প্যাসিভ কি হবে? উইল বি আছে, এখানে উইল বি সব পার্সন ভ্যারি করে একই রকম হয়, উইল বি, তাই বসালাম। তো আমি একটা এক্সট্রা বি ভার্ব নিয়ে আসলাম। এক্সট্রা বি ভার্ব কার পরে বসেছে? উইল বি, মানে এখানে শেষে তার আগে ঠিক আগের ভার্বটা হচ্ছে বি ভার্ব। তো বি ভার্বের পরে কোনো ভার্ব বসলে সেটা আইএনজি হয়ে যায়, একটু আগেই সেটা দেখিয়েছি। তাহলে এখানে হচ্ছে রাইস উইল বি বিইং ইটেন বাই মি। আচ্ছা, তো আপনার যদি মনে হয় যে তাহলে এটার ফিউচার পারফেক্টটা একটু দেখাবেন, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, ভয় পাওয়া যাবে না। আই উইল হ্যাভ ইটেন রাইস, এই তো ছিল ফিউচার পারফেক্ট। তাহলে এটার পারফেক্টটা প্যাসিভ কি হবে? রাইস উইল হ্যাভ ছিল, উইল হ্যাভই বসাই, যা আছে এক্সট্রা বি ভার্ব, ওই যে কথাটা বলেছি কি এক্সট্রা বি ভার্ব, তো বসলো এক্সট্রা বি ভার্ব। কার পরে বসছে? হ্যাভের পরে, একে কি হইতে হবে? বিন হয়ে যেতে হবে। রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। এরপরে তাহলে এটা কি দেখানো যাবে না? সেটাও দেখানো যাবে। ফর্মুলা তো সব ফর্মুলা, আপনি ফর্মুলায় ফেলবেন, এখানে কোনো কিছুই আপনার রিচের বাইরে যাবে না। তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, তাহলে উইল হ্যাভ বিন, তাই না? তো সেখানে এটা আমরা যখন প্যাসিভ করব, প্যাসিভে কি বলেছি, এক্সট্রা বি ভার্ব যে কথাটা বললাম সেটা তো এক্সিকিউট করতে হবে। তাহলে উইল হ্যাভ বিন সরাসরি এখানে বসাই না, উইল হ্যাভ বিন, যা ছিল তাই বসালাম, শুধু একটা এক্সট্রা বি ভার্ব বসেছে। এই এক্সট্রা বি ভার্ব বসছে কার পরে? বিন ভার্বের পরে। বিন ভার্বের পরে বি ভার্বের পরে কোনো কিছু বসলে কি হয়ে যায়? বিং, তাই না? তো এটা ফর্মুলাটা একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা একটু আগে ছিল বি ভার্বের পরে ভার্বের আইএনজি হবে, হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যদি এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এই সূত্র মিলছে। তো আমি 12টা টেন্সই দেখালাম। এখন এটার কি নেগেটিভ? একই রকম, আই ডু নট ইট রাইস, রাইস ইজ নট ইটেন বাই মি। ওই যে এটারও হেল্পিং ভার্বের পরে নট বসে যাবে। যেমন এইটা যে লেখা আছে, এখানে যদি একটা নট থাকতো, তাহলে এখানে একটা নট থাকতো, এখানে একটা নট থাকবে, এখানে একটা নট থাকবে, খালি হেল্পিং ভার্বের পরে যেটা সেটা নট বসবে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। একইভাবে সেটার ইন্টারোগেটিভ কি, এটা সামনে চলে আসবে। ডু আই ইট রাইস, সেটার প্যাসিভ কি হবে? ইজ রাইস ইটেন বাই মি, তাই হবে না? যেহেতু আই ইট রাইস, এটার ইয়ে হয়েছে রাইস ইজ ইটেন বাই মি, এটার হেল্পিং ভার্বটা সামনে নিয়ে যান, ওটার হেল্পিং ভার্বটা ওর সামনে নিয়ে যান, তাহলেই হয়ে যাচ্ছে। একই, বিষয়টা জটিল না। আচ্ছা, কেন বি ভার্বটা বসছে, তাই না? এক্সট্রা বি ভার্ব যে বসলো এটা আপনি বের করলেন, এবং এটা কিভাবে কেন মনে হলো, বা বি ভার্বটাই কেন? দেখেন প্যাসিভ বলতে কি বোঝাচ্ছে। প্যাসিভে আপনার এখানে সাবজেক্ট, এখানে ভার্বটা হওয়া অবস্থায় থাকছে।
এই যে সাবজেক্টটাকে যখন হওয়া, দেখেন সব ক্ষেত্রে এটা ইটেন, সব ক্ষেত্রে এটা ইটেন, প্যাসিভের ক্ষেত্রে সব ক্ষেত্রে ইটেন, সব ক্ষেত্রে ইটেন। দেখেন ফর্মুলা এখানেই আমি বলেছি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার কি ভার্ব অ্যাকশনটা কমপ্লিটেড হওয়া অবস্থায় থাকবে। এই কমপ্লিটেড অবস্থায়, কারণ কন্টিনিউয়াসটা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, তো এটা কন্টিনিউয়াস ফর্মটা থাকছে, এটা দিয়ে আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে অবশ্যই এটা প্যাসিভ অবস্থায়, মানে অ্যাকশনটাকে হওয়ানো অবস্থায় একটা মাধ্যম লাগছে। এই প্যাসিভ করার বিষয়টা বি ভার্ব দ্বারা সম্পূর্ণ, অ্যাকশনটাকে কমপ্লিটেড করানো অবস্থায় আমরা পাচ্ছি। এই বি ভার্বটা দিয়ে সেই বিষয়টা, অ্যাকশনটাকে কমপ্লিটেড করানো হচ্ছে সবসময়, সবসময় কমপ্লিটেড অবস্থায়, চলমান অবস্থায় কমপ্লিটেড হবে, এরকম একটা বিষয় আসছে সেন্সে। এই হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। তো প্যাসিভ স্ট্রাকচার আমরা কখন ব্যবহার করি? প্যাসিভ স্ট্রাকচার আমরা ব্যবহার করব ওই সিচুয়েশনগুলোতে যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভলি ওই অ্যাকশনটা পারফর্ম করতে পারে না। ধরেন আপনার একটা সেন্টেন্স যদি আমরা এখন লিখি, আপনি এইচআর একটা অফিসে, আপনাকে আপনার কলিগ বলেন বা আপনার আন্ডারে যারা আছেন, অফিসিয়ালস আছেন বা টিচাররা আছেন, তারা সবাই আপনাকে দেখাশোনা করতে হয়, আপনি হিউম্যান রিসোর্সে আছেন। এখন একজনকে সাসপেন্ড করা হয়েছে, তো সাসপেন্ড করা হয়েছে, যার আপনার অফিসিয়াল ডেকোরাম হচ্ছে কে সাসপেন্ড করলো, কি করলো, এই বিষয়গুলো আপনি ডিসক্লোজ করতে পারবেন না, তাই না? এখন আপনাকে এসে বলতেছে যে আমার ফাইলটা যে এই হলো, যে আসলে আপনাকে তো জানাতে হবে, আপনার যে টিচারদেরকে জানাতে হবে যে আপনাকে এই নোটিশটা দেওয়া হয়েছে, আপনার চাকরি চলে গেছে। তো এখন আপনি বলছে যে কে সিদ্ধান্তটা দিল। তাহলে ডুয়ারকে যখন আমরা অ্যাভয়েড করি, যে ডুয়ার, তাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, ইগনোর করতে চাই, তখন আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে চাই। যেমন আপনি বলছেন দ্য ডিসিশন has been made of your restriction, resignation. কে করলো? or the file has been signed, the file has been signed, মানে মূলত কি ছিল? ধরেন the manager has signed your file, the manager has signed your file, আপনার ফাইলটা কে সাইন করছে? ম্যানেজার সাইন করছে। তাহলে এখানে অ্যাক্টিভ, এই যে ম্যানেজার, এখানে ডুয়ার, ঠিক আছে? ডুয়ারটা এই সাইন করতে পারে না, ম্যানেজার সাইন করতে পারে, কিন্তু ফাইল কি সাইন করতে পারে? ফাইল তো নিজে নিজে সাইন করতে পারে না, ফাইলটা সাইন হয়। তাহলে ফাইল যদি আপনি সাবজেক্টে, কখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করছেন? যখন আপনি সাবজেক্টকে অ্যাভয়েড করছেন। মনে করেন দুই ভাই বোন, ভাইকে খুবই মানে ভালোবাসে বোনরা তো ভাইদেরকে ভালোবাসে, তাই না? মায়া করে। ভাই ইউনিভার্সিটি পাস করছে, চাকরি পায় না, বেকার হয়ে ঘুরতেছে, বাবা মা খুবই বিরক্ত, যেটা আমাদের মানে আমাদের গ্রাম বাংলার যে চিরাচরিত একটা দৃশ্য, ছেলে চাকরি পায় না, বাবা মা খুব বিরক্ত তার উপরে, হ্যাঁ, বোঝা হয়ে আছে, এত বড় একটা ছেলে, চাকরি পায় না। তো বোন আসলে খুবই, ভাই বোনের খুনসুটিতে বোনের আবার বিয়ের জন্য দেখতে আসবে তাকে বরপক্ষ, এরকম ভাই বোনের খুনসুটিতে তার হয়তো মারামারি করছে, একটু আঁচড় লেগে গেছে গালের মধ্যে। হ্যাঁ, এখন মা দেখলে তো এমনি চিৎকার করবে, আবার ভাইয়ের নাম যদি বলে দেয় তাহলে আরো অবস্থা খারাপ, যে এমনি তাকে বাসায় রাখতে চায় না, হয়তো বেরি করে দিবে তাকে। তো এই অবস্থায় মা বলতেছে যে কি ব্যাপার, তোমার এখানে কি হয়েছে, আঁচড় কেন? এখন সে তার ভাইয়ের নাম বলতে চায় না, সে বলছে আমি ব্যথা পেয়েছি, তাই না? আই এম হার্ট, এই যে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করলো। আর যদি ভাই বোনের সাথে একেবারে দা কুমড়া সম্পর্ক হয়, তো মা জিজ্ঞেস করার আগে বলবে যে ভাইয়া, হ্যাঁ, তোমার বড় ছেলে আমার দেখো কি করছে, এই যে কমপ্লেন করা। তো সাবজেক্টকে আমরা যখন অ্যাভয়েড করি, অমিট করি, তখন আমরা প্যাসিভ স্ট্রাকচারে সেন্টেন্সগুলো লিখতে পারি। আবার কিছু কিছু জিনিস সাবজেক্টে যখন, যেমন ফাইল আসতেছে, ধরেন এখানে এক্সাম হোল্ড হয় না, এক্সাম ইজ হেল্ড, প্যাসিভ স্ট্রাকচার হইতে হয়, কারণ এক্সাম তো
নিজে নিজে অনুষ্ঠিত হইতে পারে না, রেজাল্ট নিজে নিজে পাবলিশড হয় না, ডিসিশন তো নিজে নিজে নিতে পারে না, ডিসিশন কাউকে নিতে হয়। তো ডিসিশন হ্যাজ বিন টেকেন, তাই না? ডিসিশন হ্যাজ বিন, ধরেন ডিসিশন হ্যাজ বিন টেকেন, নিয়েছে কেউ, হু হ্যাজ টেকেন দ্য ডিসিশন, যে মাই বস হ্যাজ টেকেন দ্য ডিসিশন, তখন ওটা অ্যাক্টিভ স্ট্রাকচার হলো। প্যাসিভ স্ট্রাকচার কেমন দাঁড়াচ্ছে? প্যাসিভ স্ট্রাকচার যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো আমরা যদি এখন এটার পাশে যদি একটু লিখি এটার সাথে সাথে, তাহলে আরেকটু জিনিসটা আপনাদের সুবিধা হতে পারে। কিভাবে সুবিধা হবে সেটার জন্যই আমি পথ খুঁজে দিশেহারা, তবুও চাই আপনারা বুঝে যান। অনেকভাবেই চেষ্টা করছি। তো এই জায়গাটা বেসিক না, এটা বেসিক জায়গা যে প্যাসিভ হতে গেলে কি হয়, আশা করি সেটা আপনার মাথায় থাকবে। এখন আমরা যদি এটাকে একটা, এই জিনিসটাকে আমরা পাশাপাশি লিখে ফেলি, তাই না? পাশাপাশি লিখে ফেলি, যদি স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। আর এখানে যদি আমরা প্যাসিভ স্ট্রাকচারে যাই তাহলে আপনি একটু বুঝতেই পারবেন। তাহলে কি হবে প্যাসিভ স্ট্রাকচারে? সাবজেক্ট ইনডিফিনিটের জন্য বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্ট। ধরেন আমি যদি সেন্টেন্সটা এখানে উপরে অ্যাক্টিভটা লিখি, এটার যে আই ইট রাইস, কি ছিল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে কি হচ্ছে? রাইস ইজ ইটেন বাই মি। তাহলে অ্যাক্টিভ যেটা সিম্পল প্রেজেন্ট যেটা, তার এটা স্ট্রাকচার লিখলাম। আর যদি আপনি প্রেজেন্ট বা ইনডিফিনিটের বলেন তাহলে বি ভার্ব, এটা যদি পাস্ট হয় তাহলে কি হয়ে যাবে? রাইস ওয়াজ। এটা যদি ফিউচার হয়, এটা তাহলে কি হবে? রাইস উইল বি। ঠিক আছে না? এটা যদি নেগেটিভ হয় তো রাইস উইল নট বি, রাইস ওয়াজ নট, রাইস ইজ নট। এটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইজ রাইস ইটেন বাই মি, ওয়াজ রাইস ইটেন বাই মি, উইল রাইস বি ইটেন বাই মি। ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম, পুরো স্ট্রাকচারটা পেলাম আমরা। এবার আমরা যদি কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কেমন পাচ্ছি সেটা একটু দেখে নিই। একটু উপরে যদি এখন এটা লিখি, কিরকম ছিল? আই অ্যাম ইটিং রাইস, এই তো ছিল। এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, কিন্তু এটা আবার ভুলে মনে করবেন না। তাহলে আমার স্ট্রাকচারটা আমি এখন লিখে ফেলি। সাবজেক্ট, এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। এটা কি ছিল? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই ছিল। আমি এখন প্যাসিভটা লিখব। সাবজেক্ট প্লাস বি বিইং প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। কিরকম ছিল সেন্টেন্সটা? রাইস ইজ বিইং rice is being eaten by me। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন এটা পাস্ট কি হবে? এটা প্রেজেন্টে, তাহলে পাস্ট হবে এখানে রাইস ওয়াজ বিইং। ফিউচারে কি হবে স্যার? ফিউচারে এখানে হয়ে যাবে রাইস উইল বি বিইং। এই তো লজিক যেটা বলে। ঠিক আছে? তাহলে এটাও আপনারা বুঝলেন। নেগেটিভ কি হবে? রাইস ইজ নট বিইং, rice was not being eaten by me, rice will not be being eaten by me। ওকে, ইন্টারোগেটিভ কি হবে? was rice being eaten by me, তাহলে অ্যাক্টিভ নেগেটিভে কি হবে? rice is not being eaten by me, rice was not being eaten by me, rice will not be being eaten by me। ওকে, ইন্টারোগেটিভ কি হবে? is rice being eaten by me, was rice being eaten by me, will rice be being eaten by me। হ্যাঁ, এখানে বিটা আসতেছে আর ওখানে বি এর পরিবর্তে প্রেজেন্টে এম যাচ্ছে বা ইজ যাচ্ছে আর হচ্ছে ওয়াজ যাচ্ছে, তাই তো? এটাও আমরা এখন এক্সাম্পলটা মুছে দেই, শুধু স্ট্রাকচারটা রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের।
ফর্মুলা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব। এটাকে আমরা সরিয়ে, ওকে। এবার আমাদের পারফেক্ট স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে সেটা আমরা একটু দেখি। তো পারফেক্টের সেন্টেন্সটা কি ছিল? আই হ্যাভ ইটেন রাইস, এই তো ছিল, তাই না? আই হ্যাভ ইটেন রাইস, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সটা আগে লিখছি এবং ওর কি স্ট্রাকচারটা একটু দেখেন। সাবজেক্ট প্লাস হ্যাভ ছিল, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আসছে, তারপরে অবজেক্ট বসে। এটার স্ট্রাকচার যেটা প্যাসিভের সেটা দাঁড়াবে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। কেমন? সেন্টেন্সটা আমি যদি লিখি কি দাঁড়াচ্ছে? সেন্টেন্সটা আমরা লিখছি রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ হলো, বিন আছে, এর সাথে আমরা বিং অ্যাড করে এখানে বিন অ্যাড হলো, পারফেক্ট যেহেতু বিন, এরপরে পাস্ট পার্টিসিপল ইটেন বাই মি, তাই না? তাহলে আমরা এখন এখানে এই সেন্টেন্সটাকে সরিয়ে ফেলি আর এই উদাহরণটাকে, এটা তাহলে যদি পাস্ট হয় তাহলে কি হবে? পাস্ট হলে এখানে হ্যাড হয়ে যাবে, আর যদি ফিউচার হয়, ফিউচার হলে কি হবে? উইল হ্যাভ হবে। এই এতটুকুই চেঞ্জ টেন্স অনুযায়ী, ওকে। তা এই জায়গাটুকুই। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াসের যে বিষয়টা, এটা একটু আপনাদের বলি। এটা অবসলিট, এই স্ট্রাকচারটা অবসলিট। পারফেক্ট কন্টিনিউয়াসের মূলত আমরা ছোটবেলায় এটা আমাদের স্যার পড়াতো যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে প্যাসিভ হয় না। হ্যাঁ, তাহলে কয়টা টেন্সের প্যাসিভ হয়? 3 তিরিকা 9টা, এভাবে আমরা পড়েছি, ঠিক আছে? তো এটা তো আসলে কেন হয় না, এটার কোনো এক্সপ্লেনেশন ছিল না। আপনাদেরকে আমি একটু বিষয়টা আলোচনা করে দেই। যেমন ধরেন আপনি যদি একটা সেন্টেন্স লিখেন, আমি লিখছি সেন্টেন্সটা আই উইল, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা লিখি, আই উইল হ্যাভ বিন রাইটিং a novel next year। এটাকে যদি আমরা প্যাসিভ করি, প্যাসিভটা কি দাঁড়াবে জানেন? a novel will have been, যা আছে তাই, তাহলে একটা এক্সট্রা বি ভার্ব, বি, এই বি কারণে বিইং হয়ে গেল, বিইং রিটেন বাই মি, ঠিক আছে? একটু যদি খেয়াল করে দেখেন আপনারা, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে হেল্পিং ভার্ব কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, তো এতগুলো হেল্পিং ভার্ব ইউজ করে কোনো সেন্টেন্স লেখা, মানে ভার্ব হচ্ছে এখানে এটা, মেইন ভার্ব হচ্ছে এটা। মানে কেউ আকাশে চাঁদ দেখতে চায়, সে বিছানায় পড়ে আছে, তাকে 13 তলা, সে থাকে 3 তলায়, কিন্তু খুব ইচ্ছা হয়েছে তাকে আকাশে চাঁদ দেখতে, 3 তলা থেকে লিফটও নাই, তাকে 13 তলা পর্যন্ত যদি 4 জন মানুষ তাকে তুলতে হয়, ওই মানুষের চাঁদ দেখার দরকারটা কি বলে? যাই হোক, এনিওয়েজ থাকতেই পারে, এটা কোনো, এটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে বিষয়টা এভাবে বললে। তো এখানে লজিকটা এরকম যে এতগুলো হেল্পিং ভার্ব ইউজ করে যে সেন্টেন্স, এটা অবসলিট স্ট্রাকচার। এই অবসলিট শব্দটা আপনি ব্যবহার করতে পারেন, অবসলিট, এটা মানে অপ্রচলিত, প্রাচীন হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে, এরকম অবসলিট। হ্যাঁ, সো এই স্ট্রাকচারগুলোতে না আপনি কখনো কোনো বইয়ে পাবেন, না আপনার কাছে এক্সপেক্ট করা হবে এই জায়গাটা। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে প্যাসিভ স্ট্রাকচারে এভাবে আমরা সেন্টেন্সগুলো পাই না বা এভাবে ইউজ করি না। আমি আপনাদের বলেছি আমরা মোটে 6টা স্ট্রাকচার ব্যবহার করি, খুব র্যান্ডম ব্যবহার করি, হ্যাঁ, খুব রেয়ার ব্যবহার করি আরও 2-1টা স্ট্রাকচার। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো আপনি চাইলে আমি এটা লিখে দেখিয়েছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কেমন হবে। ওই যে ফর্মুলায় আমরা যদি যাই, যে একটা এক্সট্রা বি ভার্ব অ্যাড করে 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 আপনি যান, তাহলে বিষয়টা আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা,
তাহলে খেয়াল করেন, এখন আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমার এখানে যে স্ট্রাকচারটা, এখানে যে স্ট্রাকচার আর এখানে যে স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে ইনডিফিনিট সেন্টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার। ইনডিফিনিটের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্লাস অবজেক্ট। ইনডিফিনিটের স্ট্রাকচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের আইএনজি। আর এখানে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে বি বিইং। এখন আপনি যদি এটাতেও যদি মনে করেন কমফোর্টেবল না থাকেন, তখন আমি কি করবো, আপনাকে আরো ভেঙে দিব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, সাবজেক্ট প্লাস এম বিইং, ইজ বিইং, আর বিইং। পাস্টের কি হবে, ওয়াজ বিইং, ওয়্যার বিইং। ফিউচারে কি হবে, উইল বি বিইং, শ্যাল বি বিইং। এভাবে আরো খুলে এটাকে ভেঙে ভেঙে পড়ানো যাবে। সো এটা একটু এক্সপ্যান্ড আর এটা কনডেন্স। তো আপনি এই কনডেন্সটা যদি একবার মাথায় সেট করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায়। এখন যদি সহজ বিষয়টা আমরা সহজভাবে দেখি, তখন আমরা, আচ্ছা আরেকটা আমি এখানে যদি এখন আসি, কিছু কিছু জায়গা, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, যেই সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, এগুলোকে আমরা প্যাসিভ করার সময় এই যে লেট দিয়ে করি। লেট, এরপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, লেট দ্য ওয়ার্ক বি ডান, তাই না? ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড। এই যে প্যাসিভ স্ট্রাকচার, আমাদের এখন বেশি বেশি করে, যত বেশি করে প্র্যাকটিস করবেন আপনি প্যাসিভ স্ট্রাকচারগুলো তত বেশি করে এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আবার ধরেন আয়রন ইজ হার্ড, এটা কোয়াসি প্যাসিভ। ওই যে হানি টেস্ট সুইট আমরা পড়েছি না, সো এটাকে আমরা এইভাবে বলতে পারি, আয়রন ইজ হার্ড, এভাবে তো করা যাবে না, এইখানে করতে হবে when it is felt। এই যে এখানে আমরা প্যাসিভ করলাম, হানি সুইট when it is tasted। এই যে হানি টেস্ট সুইট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট। তাহলে কি আমরা এখানে কি করছি, হানি ইজ সুইট when it is tasted। এই যে পাস্ট পার্টিসিপল করলাম, এটা একটা। আবার আপনি আরো জায়গা থেকে আপনার সেন্টেন্সগুলো এখন করতে পারেন, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ। আপনি যত মোডাল আছে আই ক্যান ডু ইট, ধরেন এটাই একটা সেন্টেন্স, আই ক্যান ডু ইট, তাহলে মোডাল অক্সিলারি না? আপনার ফর্মুলা কি, অবজেক্টটা সাবজেক্ট হবে, ইট, যা ভার্ব আছে তাই বসবে, ইট ক্যান, এক্সট্রা একটা বি ভার্ব বসবে, ইট ক্যান বি, মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, ইট ক্যান বি, এরপরে ভার্বে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, ইট ক্যান বি ডান। এটা লিখতেও পারেন, না লিখলেও সেন্টেন্স হয়ে যাচ্ছে, ইট ক্যান বি ডান। এবার যদি আপনাকে বলে ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটার প্যাসিভ স্ট্রাকচার দেখেন, অবজেক্টটা কি, ইউর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, ইউর প্যারেন্টস, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ইউর প্যারেন্টস, শুড আছে, শুডই বসলো এখানে, ফর্মুলা যেভাবে শিখালাম, এরপরে এক্সট্রা বি ভার্ব। আচ্ছা ঠিক আছে, কালারটা মনে হয় একটু আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি আবার এটা একটু লিখি। সো সেন্টেন্সটা এরকম, ইউ শুড রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, তাই তো? এই সেন্টেন্স, এটা হচ্ছে মোডাল অক্সিলারি দিয়ে করা। আমরা বলি এটা এরকম এক্সপ্রেশনকে আমরা যদি প্যাসিভে বললে কিরকম দাঁড়াবে, অবজেক্টটা সাবজেক্ট দেখেন, মাথায় করে ফেলেন, ইয়োর প্যারেন্টস, শুড আছে, শুড, এক্সট্রা বি ভার্ব কারণ প্যাসিভ করব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ইয়োর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, বাই ইউ দিতে পারেন, এটা আর সেন্টেন্সটা স্ট্যান্ডার্ডটা নেমে দেয়। হ্যাঁ, এইভাবেই আপনারা সেন্টেন্স লিখে ফেলতে পারেন, সেন্টেন্স কিন্তু হয়েছে, কমপ্লিট বাক্য হয়ে গেছে, ইউর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা যদি
আরো সেন্টেন্স এইভাবে যত মোডাল আছে একই নিয়ম, মোডালসের পরে একটা বি ভার্ব দিবেন, পাস্ট পার্টিসিপল দিবেন, হয়ে যাবে অবজেক্ট আর সাবজেক্ট। মনে করেন উই মাস্ট অবে দ্য ল, উই মাস্ট অবে দ্য ল, or we must obey the constitution, তাহলে কি হবে? The law must be obeyed, the law must be obeyed, or দিতে পারেন by us। ঠিক আছে, আমি বলেছিলাম শুধু বাই দিয়ে হয় না, আপনি তো শুধু বাই দিয়েই করলেন, বাই দিয়েই শুধু না, আরো হতে পারে, যেমন আই নো হিম, আই নো হিম, খেয়াল করেন। তাহলে এখানে অবজেক্ট কি? হিমটা সাবজেক্ট আসলে কি হয়? হি, এটা পড়েছি আমরা, অবজেক্টিভ ফর্মে বসবে হি। এরপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হেল্পিং ভার্ব আসবে বি ভার্ব ইজ, হি ইজ। এরপরে পাস্ট পার্টিসিপল হি ইজ নোন, এই যে নোন ভার্বের পরে বাই হয় না, টু হয়। হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, মানে এমন তো না যে আপনার দ্বারাই সে আজকে পৃথিবীতে পরিচিত হলো, সে পৃথিবীতেই ছিল, আপনার কাছে আজকে পরিচিত হয়েছে, তার কাছে আপনি পরিচিত হয়েছেন, তাই না? নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, এটা মাথায় রাখবেন। মনে করেন প্যানিক সিজ মি, প্যানিক সিজ মি, অনেক সময় আসে না, কারো কারো এক্সপিরিয়েন্স হয়তো আছে যে চোর আসছে, জানালা দিয়ে আপনার মোবাইল নিয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন কিন্তু আপনি কথাও বলতে পারতেছেন না, মুভ করতেও পারতেছেন না, এরকম অনেক গল্প শুনছি আমি। তো সে চেয়ে চেয়ে দেখলো যে তার ফোন নিয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপার, প্যানিক মানে এত আতঙ্কিত হয়ে গেছেন, আপনি পুরো সিজ হয়ে গেছেন, একেবারে ফ্রিজের মতো হয়ে গেছেন, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তো প্যানিক সিজ মি, এটা যদি প্যাসিভ বলেন তাহলে কি হবে? আসলে আমি আই ওয়াজ, এটা কি পাস্ট টেন্সে না, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে বি ভার্ব আসছে, পাস্ট আই ওয়াজ, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল দেয়াই আছে, এটা রেগুলার ভার্ব, আই ওয়াজ সিজড, এই সিজড এর পরে উইথ বসে, আই ওয়াজ সিজড উইথ প্যানিক, আই ওয়াজ সিজড বাই প্যানিক হয় না, বুঝতে পেরেছেন? সো আই ওয়াজ সিজড উইথ প্যানিক। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, তো আশা করি আপনারা প্যাসিভ স্ট্রাকচারটা ধরতে পেরেছেন। প্যাসিভ স্ট্রাকচার আমরা যেটা দেখলাম, দেখেন এখানে এই যে মূলত এভাবে আমরা যদি রাখি ইনডিফিনিটের জায়গাটা, পারফেক্ট কন্টিনিউয়াসটা চাইলেও আপনি লিখে রাখতে পারেন, মানে কিন্তু লিখবো না আমরা, না হলে আপনার কাছে মনে হবে অসম্পূর্ণ অসম্পূর্ণ, এটা এভাবেই লিখে রাখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, বেশি ই হয়ে গেল, আচ্ছা, হ্যাভ বিন, বিং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, মানে ফর্মুলা আপনার জানলে আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন, কোনো বিষয় না, শুধু বুঝতে হবে যে আসলে কি হচ্ছে, ঘটনাটা কি ঘটতেছে, সেটাকে অ্যানালিসিস করলেই আমার কিন্তু থিওরিটা চলে আসে। থিওরি কি, থিওরি পড়ে আপনি ইমপ্লাই করতে অ্যাপ্লিকেশন না দিতে পারলে আপনার অ্যাপ্লিকেশনটা দেখেন, অ্যাপ্লিকেশনটা দিয়ে অ্যানালিসিস করেন কিভাবে হচ্ছে। যেভাবে আমরা রিডিং রুমিং করব, আমরা রিডিং যখন করছি, করার পরে আমার অ্যান্সারগুলো ভুল হলো, তো ভুল হলো আসলে ভুলটা কোথায় হলো, অ্যান্সারটা কারেক্ট কি হইতো, কি হতো এটা দেখেন, তাহলে ওটা কিভাবে হবে সেটা আপনি বুঝে যাবেন। আর কিভাবে হবে এটা বুঝে গেলে আপনার, আপনি এর পরবর্তীতে কিভাবে করতে হয় সেটাও আপনার টেকনিকটা শেখা হয়ে যাবে। সো আমার যেই বিষয়টা সবসময় আপনাদের সাজেশন থাকবে, আপনারা সবকিছু গ্রুমিং করার চেষ্টা করবেন, লিসেনিং গ্রুমিং করতেছেন, কানটাকে রেডি করতেছেন, রেগুলার করেন, আরো আরো 4 দিন করেন, তারপরে আপনি সেকশন 4-এ যান, একটু আরো ডেন্স আপনি কন্টেন্ট শুনতে শুরু করেন, তারপরে সেকশন 2-3, এরপরে আপনি পরীক্ষা দেন, প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা দেন, কি অবস্থা হইলো দেখেন, ইমপ্রুভমেন্ট কতটুকু হলো, কতটুকু বুঝতে পারতেছেন কোয়েশ্চেন, তাই না? পরীক্ষার আগ পর্যন্ত, একদম আইএলটিএস বসার আগ পর্যন্ত যদি গ্রুমিংই করে যান, তাহলে কিন্তু আবার ইমপ্রুভমেন্ট না হয়ে আবার আপনি ওই স্ক্রিপ্ট ছাড়া আর আপনি শুনে বুঝতে পারবেন না, ওখান থেকে কিন্তু আমাকে আবার উইথড্র করে নিয়ে আসতে হবে। আমি আপনাদের 3 সপ্তাহ এই জায়গায় রাখতে পারবো, ওখান থেকে উইথড্র করে নিয়ে আসতে হবে দ্রুত, খুব দ্রুত না, বেশ সময় আছে। সো এর মধ্যে আপনাদেরকে এই প্র্যাকটিস করতে হবে অ্যাক্টিভ। এখন আপনি 1080টা সেন্টেন্স তো লিখেছিলেন অ্যাক্টিভ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের যদি আমরা প্যাসিভ করি তাহলে 2160টা সেন্টেন্স হয়ে যায়, বা যদি আপনি 5টা সেন্টেন্সে লিখেন তাহলে 540টা হয়, এবং প্যাসিভ করলে 1080টা হবে, সেটাও করতে পারেন। অ্যাটলিস্ট কিছু না কিছু তো করতেই হবে, করেন না, প্র্যাকটিস করেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা এখন স্লাইড দেখব, আপনারা আশা করি কষ্ট হবে না। সো চলেন তারপরে আমরা আপনাদের কমেন্টস নিব। ভয়েস ছিল অ্যাক্টিভ প্যাসিভ, এখন আরো বুঝে ভালো আসবে। The subject is doer, agent of the action. The student wrote the essay.
তাই না? এই ছিল, এটা পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট। তো প্যাসিভে কি ছিল? দ্য এসে, বুঝতেই পারছেন অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো। রোড আছে পাস্ট, এখানে এক্সট্রা বি ভার্ব, পাস্ট টেন্সের কারণে বি ভার্ব হচ্ছে পাস্ট, এস এর কারণে ওয়াজ, এরপরে পাস্ট পার্টিসিপল রিটেন বাই দ্য স্টুডেন্ট। ওকে, ভালো, খুবই ভালো। এগুলো তো আমরা প্র্যাকটিস করলাম এখানে, মূলত এইখান থেকে আমাদের ক্লাস ছিল, আমরা আগেই পড়ে ফেললাম। সো জেনারেল কনভার্সন রুলস, যেটা অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বি ভার্ব আসবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। বি ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো সেগুলো আমরা দেখেছি। এরপরে দেখেন সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এখানে লিখেছি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, রাইট। এরপরে মডেল অক্সিলারি দিয়ে মানে ইন শর্ট এখানে লিখেছি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। দে বিল্ট আ ব্রিজ ওয়াজ বিল্ট বাই দেম, আ ব্রিজ ওয়াজ বিল্ট, এইটুকুই কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট, she has sent the email has been sent by her, বুঝতেই পারছেন। you must follow the rules must be followed by you। এখন আপনার নিশ্চয়ই বুঝতে কষ্ট হচ্ছে না কোনটা অ্যাক্টিভ স্ট্রাকচার কোনটা প্যাসিভ স্ট্রাকচার। এরপর টেন্স ওয়াইজ আমরা যদি এটা দেখি, এই যে টেন্স ওয়াইজ আমরা এখানে তো আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছি, ভার্বের সাথে এস ফর্ম থাকতে পারে অথবা ভার্বের বেস ফর্ম থাকতে পারে অ্যাক্টিভ সেন্টেন্স স্ট্রাকচারে, সেটা আমরা প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ যে ভয়েস, হ্যাঁ, এভি মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর পিভি মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। সো বি ভার্ব ফর্মুলা যেটা আমি আপনাদেরকে বলেছি, অ্যামিজার হচ্ছে, আর কন্টিনিউয়াসে হচ্ছে অ্যামিজার সাথে বিং, সিম্পল পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াজ ওয়্যার এর সাথে বিং, পারফেক্টে টেন্সে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে উইল শ্যাল, এরপরে বি ভার্ব আসতেছে। ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিটেই কিন্তু উইল বি আসবে, তাই না? বি ভার্বটা উইলের সাথে ফিউচারের জন্য আসছে। ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ বিন, এই স্ট্রাকচারগুলো আমাদের কাজে লাগবে। একটু দেখেন এখানে স্ট্রাকচারটা লিখেছি, সেন্টেন্সটাও লিখে দেখিয়েছি, প্যাসিভ স্ট্রাকচারটা আমি লিখেছি। সো ইম্পারেটিভের ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাও দেখিয়েছি, ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। প্রিপোজিশনাল ভার্ব যদি হয়, এভরিওয়ান লাফড অ্যাট দ্য বেগার, দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট, হ্যাঁ, এই যে লাফড অ্যাট বাই এভরিওয়ান, এভাবে থাকবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখেন, ডিড হি ফিনিশ দ্য রিপোর্ট, এখানে ডিড আছে পাস্ট ইনডিফিনিট, এটার জন্য বি ভার্ব আসবে। সো বি ভার্বের পাস্ট, ওয়াজ দ্য রিপোর্ট ফিনিশড বাই হিম। ইন্ট্রানজিটিভ যে ভার্ব, দ্য ম্যান স্লেপ্ট, এটার ক্ষেত্রে পসিবল না, যেমন আই ran, হ্যাঁ। সো যেটা ইন্ট্রানজিটিভ ভার্ব, যেটা অবজেক্ট নাই, সেটা এটা প্যাসিভ আমরা করি না, যেহেতু অ্যাক্টিভ সাবজেক্টই দিয়ে এটা হয়, অবজেক্ট নাই, তাহলে কি করা হচ্ছে, তো আমার প্যাসিভ যে অবজেক্ট, যেটা মানে প্যাসিভ যে সাবজেক্ট, যেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট, সেটা যদি না থাকে তাহলে আমার সেন্টেন্সে ডুয়ার তো আমি সাবজেক্ট হিসেবে পাচ্ছি না, সাবজেক্ট যদি না দেই তাহলে তো আমার সেন্টেন্স হয় না। হ্যাঁ, আবার ইম্পারেটিভ সেন্টেন্সে হবে ডু দ্য ওয়ার্ক, ওখানে আমি করতে পারছি কারণ ওখানে সাবজেক্টটা আছে এবং এটা লেট দিয়ে করি আমরা, অথবা এটা আরেকভাবে করা যায়, ইউ আর আস্কড টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর টোল্ড টু ডু দ্য ওয়ার্ক, এভাবে কিন্তু হয়। হ্যাঁ, এখানে যদি আমরা সেন্টেন্সটা লিখি, ইউ আর টোল্ড টু ডু দ্য ওয়ার্ক, এটা আরেকটা স্ট্রাকচার। হ্যাঁ, ওই যে আপনাদেরকে বলেছিলাম ডোন্ট স্মোক, এইটাকে প্যাসিভ করতে যদি বলে তখন কি হবে, ইউ আর forbidden to smoke, okay, or you are told not to smoke, এভাবে হয়। হ্যাঁ, you are told not to smoke, এভাবে হয়। এই যে you are told এখানে প্যাসিভ হয়েছে, প্যাসিভ স্ট্রাকচার করতে গেলে এটা এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এইগুলো আমরা আলোচনা দেখলাম। এরপরে খেয়াল করেন প্রিপোজিশন গুলো আমরা ডেফিনিশন ক্লাসিফিকেশনটা যদি দেখি, এটা অবজেক্টের আগে বসে এবং সাবজেক্টের এটা পজিশন বলে দেয়। প্রিপোজিশনাল ফ্রেজ, দ্য প্রিপোজিশন, ইটস অবজেক্ট অ্যান্ড এনি মডিফায়ার অফ দ্য অবজেক্ট। হ্যাঁ, প্রিপোজিশনাল, হি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ, হ্যাঁ, অ্যাক্রস ইজ দ্য প্রিপোজিশন, দ্য ব্রিজ ইজ দ্য অবজেক্ট।
সিঙ্গেল এই প্রিপোজিশন সিঙ্গেল ওয়ার্ডে হতে পারে ইন, অন, অ্যাট, বাই, ফর, ফ্রম, এগুলো হতে পারে। কম্পাউন্ড হতে পারে অ্যাক্রস, অ্যামং, দুটো মিলে। ফ্রেজ হতে পারে ইন ফ্রন্ট অফ, অন বিহাফ অফ, ডিউ টু, অ্যাকর্ডিং টু, এগুলো হতে পারে প্রিপোজিশন। পার্টিসিপল হতে পারে কনসিডারিং, কনসার্নিং, রিগার্ডিং, হ্যাঁ, এন্ডিং আইএনজি ইউজড অ্যাজ প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। সো প্রিপোজিশনের প্লেস অ্যান্ড টাইম, এটার নিয়মটা হচ্ছে অ্যাট, অন যদি হয় ছোট ছোট জায়গায়, খেয়াল করবেন এটাকে ছোট জায়গায় আমরা অ্যাট বলি, রাইট? অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা, ওকে? সো এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি আপনি পজিশন যে বসে আছেন, আপনি চেয়ারের উপরে বসে আছেন, এটা অন পজিশনে আছেন। আপনি ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছেন, তাহলে অন পজিশনে আছেন। আপনি ঘরের ভিতরে আছেন, ইন পজিশনে আছেন। এই পজিশনগুলো আমরা যদি একটু এখানে দেখে ফেলি, এরকম ভাবে অন হচ্ছে উপরে, ইন হচ্ছে ভিতরে, ইন ফ্রন্ট অফ, নেক্সট টু, বিহাইন্ড, বিহাইন্ড, বিটুইন, দুজনের মধ্যে থাকলে বিটুইন, অপোজিট, এটার অপোজিট আন্ডার, অ্যাবাভ, অ্যাবাভ হচ্ছে উপরে, তলের উপরে লেগে থাকবে, আর অন থাকছে তলের সাথে লেগে থাকবে উপরের দিকে। ইন দ্য মিডল, টু দ্য লেফট, টু দ্য রাইট অফ, এরকম ভাবে আমরা টু দ্য লেফট অফ, টু দ্য রাইট অফ আমরা বলতে পারি যে এটার এই পজিশন। একটা পজিশনকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? অ্যাট কখন বসবে? স্পেসিফিক পয়েন্টের ক্ষেত্রে, স্মল প্রিসাইজ লোকেশন, হি লিভস অ্যাট 12 পার্ক স্ট্রিট, হ্যাঁ, আই মেট হার অ্যাট দ্য বাস স্টপ। অন কোথায় বসবে? কোনো সারফেসের উপরে যদি বোঝায়, অ্যাবাভ, টাচিং অবস্থায় থাকবে, তখন এটা অন। আর যদি উপরে টাচিং অবস্থায় যদি মানে না থাকে, তাহলে এটা অ্যাবাভ, ওকে? তো ওটাও একটা প্রিপোজিশন। ইন কোথায় থাকবে? কোনো কিছু এনক্লোজ স্পেসের মধ্যে থাকবে, কন্টেনারের ভিতরে, ভিতরে বোঝাবে, এটা আপনারা জানেন। সো আমরা এখানে যদি দেখি ডিউরিং, আরেকটা জিনিস আছে, স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট বসাই, অ্যাট 9 o'clock, হ্যাঁ, উই হ্যাভ এ শিডিউল ক্লাস অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। এই যে অ্যাট, অন কোথায় বসবে? ডে এর আগে, কোনো ডে এর আগে বা ডেটের আগে অন বসবে, হ্যাঁ, অন 1st May, অন ফ্রাইডে, স্যাটারডে, ডে যদি হয় 16 ডিসেম্বর 1995, এটা হচ্ছে অন 16 ডিসেম্বর ইন 1995। ইন হচ্ছে মাসের আগে বসবে, ইন জানুয়ারি, বছরের আগে বসবে, সিজনের আগে বসবে, ইন সামার, ইন স্প্রিং, ইন উইন্টার, হ্যাঁ, ইন জানুয়ারি, ইন ইয়ার 2018, ইন 1971, এভাবে সেঞ্চুরির আগে ইন বসবে। সো থ্রু আউট আ পিরিয়ড আই স্লেপ ডিউরিং দ্য ক্লাস, হ্যাঁ, এই যে আপনারা ক্লাসের মধ্যে অনেকের ঘুম চলে আসে, আপনারা ঘুমিয়ে ফেলেন, তো এটা ডিউরিং দ্য ক্লাস মানে পুরোটা সময় জুড়ে আপনি এই সময় জুড়ে ই করছেন, এরকম যদি বোঝায় তাহলে সেটা ডিউরিং। ফর, সিন্স, এটা নিয়ে আলোচনা করেছি। যদি আমরা স্টার্টিং টাইমকে বলি তাহলে আমাদের সিন্স হবে, আর যদি আমাদের টোটাল টাইম কাউন্ট করে বলি তাহলে সেটা হচ্ছে ফর হবে। তাহলে ফর হচ্ছে ইন্ডিকেটস লেন্থ, আর সিন ইন্ডিকেটস দ্য স্টার্ট টাইম। উই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, উই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 9 AM, স্টার্ট পয়েন্টটা বললে সিন্স হবে। সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে অনেকগুলো, সেগুলো আপনাদেরকে একটু স্টাডি করতে হবে, ওকে? ডাই এর সাথে দেখেন, ডাই অনেক রকম ডাই আছে, অনেক মরার স্টাইল আছে। ডাই কখনো অফ হয়, ফর হয়, বাই হয়, রাইট? ডাই ইন হয়, অন হয়। সো ইন, অন তো এগুলো স্বাভাবিক মৃত্যু। যদি কোনো সালে মারা যায় তাহলে হি ডাইড ইন 1971, গত রোববারে মারা গেছে, অন লাস্ট মানডে, ওকে, রাইট? এভাবে হবে। আর যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে বাই, বুঝতে পেরেছেন? অ্যাক্সিডেন্টে। যদি সুইসাইডে মারা যায় তাহলেও কিন্তু বাই, মনে রাখবেন। সুইসাইড, কারোর জন্য জীবন দিয়ে দিচ্ছেন, সেটা জীবন উৎসর্গ করা হয় না, ওটা ওটা মূলত একটা অ্যাক্সিডেন্ট। কারণ আপনি ক্যালকুলেশন, সময়ের ক্যালকুলেশনটা ঠিক করতে পারেন নাই, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনি আরেকজনের জন্য জীবন দিয়ে ফেললেন। পরে যখন ওপার থেকে দেখবেন যার জন্য জীবন দিয়েছেন সে আরেকজনের সাথে বসে ফালুদা খাচ্ছে, তখন আপনার খুব আফসোস হবে। সো এই যে আরেকজনের জন্য, হ্যাঁ, জীবন উৎসর্গ করা যায় দেশের জন্য, সম্প্রদায়ের জন্য, কমিউনিটির জন্য। হি ডাইড ফর দ্য কান্ট্রি, হি ডাইড ফর দ্য কান্ট্রি, তখন হচ্ছে কারোর জন্য উৎসর্গ করা। এগ্রি উইথ, এগ্রি উইথ কোনো পার্সনের ক্ষেত্রে, আর কোনো আইডিয়ার ক্ষেত্রে যদি এগ্রি হয় তাহলে এগ্রি টু বোঝায়। আই এগ্রি টু ইউর প্ল্যান, আই এগ্রি উইথ ইউ, এরকম। প্রেফার টু, আই প্রেফার কফি টু টি, মানে আমি কফি থেকে কফি পছন্দ করি চায় থেকে কফি, তাই না? এটা মডার্ন জেনারেশনের মধ্যে কফি
প্রবণতাটা বেশি। আর একটু ওল্ডার জেনারেশন ওরা বলবে না চা, আই প্রেফার টি টু কফি। এটা আবার উড রাদার দিয়েও করা যায়, আই উড রাদার টেক টি দেন কফি, এরকম ভাবে বলা যায়। ওটা আমরা দেখবো। মোরালসের ইউজ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড এর সাথে অফ বসে, হি ইজ অ্যাকিউজড অফ থেফট। ইনডিফারেন্ট টু, কম্প্রাইজড অফ, অ্যাবাইড বাই মেনে চলা, আর কোথাও বসবাস করা, এটা হচ্ছে অ্যাবাইড ইন। লুক ইনটু, টু ইনভেস্টিগেট, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। তো এইভাবে আমরা এগুলো লিখতে পারি। প্রিপোজিশন বিটুইন হচ্ছে দুজনের মধ্যে যদি ভাগ করে দেয়া হয় তাহলে সেটা দুজনের মধ্যে, টু, বিটুইন টু ব্রাদার্স। যদি একাধিক হয় মানে দুইয়ের অধিক হয় তাহলে অ্যামং দ্য ব্রাদার্স। দ্য মানি ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ফ্লাড ভিকটিমস, দুইয়ের অধিক হয়ে গেলে অ্যামং। বিসাইড হচ্ছে কারো পাশে যে থাকে, হি স্যাট বিসাইড হিজ মাদার। আর বিসাইডস এটা কিন্তু আরেকটা অন্য জিনিস, ইন অ্যাডিশন টু। বিসাইডস ইংলিশ হি স্পিক্স ফ্রেঞ্চ। কল অফ মানে ক্যান্সেল করা, এটা ফ্রেজাল ভার্ব। এটা আমরা ভার্ব যদি এটা দেখি ভার্বের মতো করে কাজ করে। টু ক্যান্সেল, দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ। হ্যাঁ, এখানে প্রিপোজিশন অ্যাড হয়েছে কিন্তু এটা ফ্রেজাল ভার্ব, ভার্বের সাথে প্রিপোজিশন অ্যাড হয়, ভার্ব এই ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। টেক অফ মানে কোনো কিছু আপনার, টু রিমুভ ক্লোদিং মানে টেক অফ ইউর শুজ, হ্যাঁ, টেক অফ ইউর ক্লোথ। অথবা আপনি এমন হয় যে কখনো যদি প্লেন টেক অফ করে, দ্য প্লেন টুক অফ অন টাইম মানে ফ্লাই করেছে, গ্রাউন্ড লিভ করেছে, এরকম টেক অফ হয়। গিভ আপ মানে ছেড়ে দেয়া, মানে সারেন্ডার করে দেয়া, এরকম। নেভার গিভ আপ হোপ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। পুট আপ উইথ, টু টলারেট, টু এন্ডিওর। ওকে, এরপরে আর্টিকেলের যদি একটু আলোচনা একটু দেখে যান। মূলত আজকে মূল জিনিসটাই ছিল আমাদের প্যাসিভ, আমার মনে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই জায়গাটা আপনার এখন একটু দেখিয়ে নেই আর্টিকেলের বিষয়টা। আমরা এটা ফোনেটিক্স পড়ার সময় পড়েছি যে আমরা ভাওয়েল সাউন্ডের আগে আমরা কি বলবো, অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে, যদি প্লুরাল হয় তাহলে দা বসবে। এই দাটা আমরা বলার সময় যদি ভাওয়েল সাউন্ডের আগে বসে তাহলে দি পড়বো, আর যদি আমরা কনসোনেন্ট হয় তাহলে দা পড়বো। সেটা আমরা বলেছি। আর্টিকেল গুলো, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, কখন কখন কোথায় বসবে। The correct choice between A and N based on sound, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। The appropriate use of the specific unique previously mentioned একটা আইটেম, যেমন আমি যদি বলি I saw a boy in the park, do you know what, the boy was crying। হ্যাঁ, এখন যখন ওই ছেলেটাকে রেফার করছি এখন কিন্তু তার আগে আর আ বয় বলছি না, দ্য বয় ওয়াজ ক্রাইং। ডেফিনিট হয়ে গেলে সেটা আমরা দা ইউজ করতে হবে। আইডেন্টিফাইং সিচুয়েশন ওয়্যার নো আর্টিকেলস ইজ নিডেড, এটাও আমাদের জানতে হবে। খেয়াল করেন অ্যান্ড হচ্ছে এই যে সাউন্ড গুলোর আগে ভাওয়েল লেটার এই আই ও ইউ, শুধু এটা এটা আপনাদেরকে জাস্ট আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সাউন্ড মনে রাখবেন সব সময় অ্যান্ড আর্টিকেলটা বসে ভাওয়েল সাউন্ডের উপরে। যে সাউন্ডগুলো আমি পাশে দিয়েছি, অ্যান্ড আমব্রেলা এই জায়গায়। ইউনিভার্সিটির আগে আবার অ্যান্ড হয় না, এ হয়, কারণ ওটা কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরপরে এইচ দেখেন, অনেস্ট ম্যান, এখানে হনেস্ট বলি না আমরা, এই জন্য অনেস্ট অ দিয়ে শুরু, এই যে অনেস্ট ম্যান। তো এখানে এন হচ্ছে অ্যাব্রিভিয়েশনের আগে আমরা যদি যেমন এম এ, এই যে এম উচ্চারণ করার আগে এ উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এন হলো। এফ আর সি এস, এখানে এন হয়েছে। বিবিএ, হ্যাঁ, বিবিএ যদি হয় তাহলে এখানে কিন্তু এ বি, বিবিএ স্টুডেন্ট, এখানে এন হবে না। ঠিক আছে, যেমন আ বুক, আ টেবল, আর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি দেখেন ইউ দিয়েও শুরু হলে এখানে সাউন্ডটা এসেছে ইয়া উ, এই জন্য ইউ, ইউ সাউন্ডটা কনসোনেন্ট। সো ভাওয়েল লেটার্স দিয়ে শুরু কিন্তু কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এখানে এ হচ্ছে ইউরোপিয়ান। এরপরে 1 টাকা নোট, ইউনিক অপরচুনিটি, এটা এ হবে। আর 7-year-old চাইল্ড, এখানে 7, এই জন্য সাউন্ডটা হচ্ছে দিয়ে, এটা কনসোনেন্ট সাউন্ড। ওকে, ডেফিনিট আর্টিকেল গুলো আমরা বসবে কোথায় কোথায়, যদি আমরা স্পেসিফিক প্রায়র মেনশন করে থাকি কোনো জিনিস, আই স আ ক্যাট, দ্য ক্যাট ওয়াজ ব্ল্যাক, এভাবে। প্লিজ ক্লোজ দ্য ডোর, স্পেসিফিক কোনো জিনিসকে মানে ডোরকে বোঝাচ্ছেন, ইমপ্লাই করছেন। হু ইজ দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার, এখানে পার্টিকুলার বয়কে রেফার করছেন, এই জন্য এখানে দা বসেছে। ইউনিক আইটেমস, ন্যাচারাল ফেনোমেনা যেগুলো, যেমন সান, মুন, ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে সবসময় দা বসবে এই জায়গা। সুপারলেটিভের আগে দা বসে।
অর্ডিনাল নাম্বারের আগে অর্ডিনাল নাম্বার ফার্স্ট যেটা অর্ডার সাজায়, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম অর্ডিনাল নাম্বারের আগে আপনার দা বসবে, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন হিম, হি লিভস অন দ্য 5th ফ্লোর। ক্লাসেস ক্যাটাগরিজ এর ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে দা ইউজ করব, যেমন রিচ কাউ, হ্যাঁ, এটা আপনি ছোটবেলায় পড়েছেন, যেটা কোনো অ্যাডজেক্টিভের যদি সেটা সাবজেক্ট হিসেবে বসে তার আগে একটা দা বসে, সেটা ওই গোষ্ঠীটাকে বোঝায়, দ্য রিচ, দ্য কাউ, এরকম ভাবে আমরা স্পিসিস একটা প্রজাতিকে যদি রেফার করে, যেমন দ্য কাউ একটা প্রজাতিকে রেফার করছে প্রাণীদের মধ্যে, সেটার আগে আমরা স্পেসিফিক করেছি দা বসবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি হয় তার আগে আমরা দা বসবে। কোনো ফেমাস বিল্ডিং যদি হয়, রিভার, সিজ, ওশান, মাউন্টেন রেঞ্জেস, মাউন্টেনের আগে কিন্তু আবার বসবে না। মাউন্টেন রেঞ্জেস যদি হয় দ্য হিমালয়াস, বুঝতে পেরেছেন? সো এটার আগে আবার আপনার আর্টিকেল বসবে। নিউজপেপার, হোলি বুকস, এরকম দ্য পদ্মা, দ্য আইফেল টাওয়ার, দ্য নাইল, তো এখানে উদাহরণটা দেয়া আছে। জিরো আর্টিকেল কখন বসবে, কখন আর্টিকেল অমিট করতে হয়, প্লুরাল যেটা আমার প্রপার নাউন তার আগে আর্টিকেল বসে না, ঠিক আছে? সো খেয়াল করেন, প্লুরাল নাউন্সের আগে যদি জেনারেল সেন্সে বসে তখন আর্টিকেল বসবে না। জেনারেল সেন্সে যদি প্লুরাল নাউন বসে তাহলে আর্টিকেল বসবে না, হ্যাঁ, যখন আমরা জেনারেলাইজ করতেছি। তো চিলড্রেন লাইক টয়েস, বুকস, এটা জেনারেলাইজ করতেছি। ডক্টর সেভ লাইভস। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আমার আর্টিকেল বসবে না, যখন জেনারেল সেন্সে বসবে। আনকাউন্টেবল নাউন এবং যেটা আমার প্লুরাল নাউন তার আগে জেনারেল সেন্সে আর্টিকেল বসবে না। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, ওকে। দ্য ওয়াটার অফ দ্য ওশান, তখন আবার আর্টিকেল অন্যরকম, ওইটা আর একটা জিনিস যাচ্ছে। সো ওয়াটার যদি জেনারেলাইজ করতে বলি তাহলে সব ওয়াটার বোঝাচ্ছে, আর যদি শুধু বলি ওশানের ওয়াটার তখন হচ্ছে দ্য ওয়াটার অফ দ্য ওশান। স্পেসিফিক করে দিলে তখন আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না, যেমন আমার নামের আগে আর্টিকেল বসবে না, ঢাকার আগে আর্টিকেল বসবে না, বাংলাদেশ আগে আর্টিকেল বসবে না। সো দা সাইদ না, সাইদ লিভস ইন ঢাকা, এরকম ভাবে প্রপার নাউন যদি হয়, প্রপার নাউন মানে যেটা বোঝালে যেটাকে বোঝায়, যেটা দিয়ে যেটাকে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন, রাইট? সো প্লুরাল নাউনের আগেও আপনার আর্টিকেল বসবে, যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, মনে রাখবেন। ইংল্যান্ডের আগে আর্টিকেল বসবে না, কিন্তু ইউকে এর আগে আর্টিকেল বসবে, কারণ এটা প্লুরাল নাউন। আমেরিকার আগে আর্টিকেল বসবে না, কিন্তু ইউএস এর আগে আর্টিকেল বসবে। দুবাইয়ের আগে আর্টিকেল বসবে না, কিন্তু ইউএই এর আগে, ইউনাইটেড আরব এমিরেটস এর আগে আর্টিকেল বসবে এবং সেটা দা বসবে। দ্য ফিলিপিন্স, দেখেন প্লুরাল নাউন, এখানে এটা বোঝাচ্ছে এটা আর্টিকেল বসবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর্টিকেল বসবে না, যেমন হি স্পিক্স ইংলিশ, হি স্পিক দা ইংলিশ না, আই এম লার্নিং বাংলা, আই এম লার্নিং দা বাংলা না। কোনো মিলসের আগে আপনি ডিনার বা ব্রেকফাস্ট তার আগে আর্টিকেল বসবে না। কোনো স্পোর্টসের আগে আর্টিকেল বসবে না, একাডেমিক সাবজেক্টের আগেও আর্টিকেল বসবে না। হি স্টাডিজ ইকোনমিক্স, যেটা নাউনকে ডিনোট করা হয়, প্লেস অফ অর ইনস্টিটিউশন, যেমন হি গোজ টু স্কুল, হি ইজ ইন হসপিটাল, এরকম ইন ইটস প্রাইমারি পারপাস সেটা। আর যদি কোনো স্পেসিফিক পারপাসে যায়, যে তখন কিন্তু যখন আপনি স্কুলে পড়ালেখা করছেন তখন কিন্তু আপনি আর্টিকেল ছাড়া লিখবেন। যখন অনেক বছর পর, 20 বছর পর প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছেন তখন কিন্তু আপনার আর্টিকেল বসবে। টু দ্য স্কুল, he went to the school to meet the principal. Okay, so that's all for today. If you have any question you can ask, I am ready to answer those questions, and thank you very much. এই যে দেখেন আমরা এখানে 21 নাম্বার ইউনিটে যদি যাই, এই যে প্যাসিভ শুরু হচ্ছে 21 নাম্বার থেকে, ঠিক আছে? যে আই এম ডান, ইজ ডান, ওয়াজ ডান, 21 এবং 22 করেন তাহলে আরো ভালো বুঝে আসবে। তাহলে এই হোমওয়ার্ক আপনাদের ম্যান্ডেটরি হোমওয়ার্ক কিন্তু দিতে হবে এই সপ্তাহের মধ্যে। আর কোনো কোয়েশ্চেন আছে? তো আজকে অনেক সময় হয়ে গেছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।